হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দ্য অলিম্পিয়াড একাডেমির জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ট্রেনিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি রাজ সরার। আহ, আমার সাথেই মূলত তোমরা আমাদের অলিম্পিয়াড ট্রেনিং প্রোগ্রামের বায়োলজি সেগমেন্টে সবগুলো ক্লাস করবে। তো ক্লাস শুরুর আগে আমরা একটু পরিচয় দিয়ে নিই। আমি 2020 এবং 2021 সালে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের পদক দলের সদস্য ছিলাম। অ্যান্ড সেখান থেকেই আমি হলো যে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের একাডেমিক টিম মেম্বার এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক টিম মেম্বার হিসেবে বেশ কয়েকদিন ধরে কাজ করেছি। তো আমি মূলত অলিম্পিয়াডের উপযোগী করে আমাদের যে পুরো আইজিএস এর বায়োলজি সিলেবাসের প্রশ্নটা আছে আমি সেটা পড়ানোর চেষ্টা করব। অ্যান্ড আশা করি যে হলো যে তোমরা যদি হলো যে ক্লাস ফলো করো এবং ক্লাসের শেষে আমি যে প্রবলেমগুলো নিয়ে চিন্তা করতে বলি এবং হলো যেগুলো আমি তোমাদেরকে নিজে থেকে পড়তে বলবো এবং তোমাদেরকে আমি যে প্রবলেম সেট গুলো প্রোভাইড করবো সেগুলো ভালো মতো দেখলেই তোমাদের যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা খুবই ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। সো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ক্লাসটা করতে হবে। তারপর আমি যে রিকোয়ার্ড যে রিডিং দেই অর্থাৎ ক্লাস করার পর তোমাদেরকে আমি যে জিনিসগুলো পড়ে দিতে বলবো সেই জিনিসগুলো তোমাদেরকে একটু পড়তে হবে বা দেখতে হবে। সো রিডিং ম্যাটেরিয়ালের মধ্যে তোমাদেরকে টেক্সট বুকটা আমি তো অবশ্যই পড়তে বলবো। তারপর আমাদের অলিম্পিয়াড বায়োলজিতে যেই টেক্সট বইটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় ক্যাম্পেল বায়োলজি, সেইটাই আমি তোমাদেরকে পড়তে বলবো এবং আমি হয়তো তোমাদেরকে ইউটিউবে কিছু রিসোর্সেস প্রোভাইড করবো এবং এটার পর তোমাদেরকে আমি হলো যে সবাইকে একটা করে প্রবলেম সেট দিব। সো এই প্রবলেম সেটটা ভালো মতো সলভ করলে তোমাদের হলো যে প্রিপারেশনটা খুব ভালো মতো গুছানো হয়ে যাবে এবং তোমরা অবশ্যই প্রবলেম সেটটা নিজে নিজে সলভ করার চেষ্টা করবে এবং যদি না পারো এই যে যে বইগুলো আছে বা গুগল যে আছে রিডিং ম্যাটেরিয়াল গুলো আছে রিডিং ম্যাটেরিয়াল গুলো হলে সাহায্য অবশ্যই নিবে। ওকে, আচ্ছা। সো আমাদের বায়োলজির মডিউলটা খুবই ওয়েল ডিফাইন্ড, মানে কি কি পড়তে হবে আমরা সবটুকু ভালো করেই জানি, বাট কিভাবে কি পড়তে হবে সেখান নিয়ে আসলে আমাদের একটু সমস্যা হয়। তো আহ, আমরা হলো যে যদি একটু দেখি তাহলে বায়োলজিতে সবকিছু কিন্তু শুরু হয় একদম অণু পরমাণু লেভেল থেকে, মলিকিউলস থেকে, রাইট? আচ্ছা, অ্যান্ড বায়োলজিতে যেসব মলিকিউলস বেশি ব্যবহার হয় সেগুলোকে আমরা বলি হলো যে বায়োমলিকিউলস। তো বায়োমলিকিউলস এর মধ্যে কিছু চার টাইপের প্রধান মলিকিউলস আছে। প্রোটিন আছে, ওকে। প্রোটিন, আমরা যে মাছ মাংস খাই সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন আমাদের দেহ গঠন করে এবং সেই সাথে আমাদের সেল, আমাদের কোষ, অর্থাৎ আমাদের বডি যে সকল কাজকর্ম করে সবকিছুই ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি প্রোটিন দ্বারা কন্ট্রোল হয়। তারপর আমরা কার্বোহাইড্রেট খাই, শর্করা খাই। কার্বোহাইড্রেটের মধ্যে আছে ভাত আছে, আলু আছে। সো কার্বোহাইড্রেটও আমাদের হলো যে দেহ গঠন করে, আমাদেরকে শক্তি সাপ্লাই দেয়। কিভাবে শক্তি সাপ্লাই দেয় আমরা দেখব। আমরা দেখব যে কার্বোহাইড্রেটের সব থেকে সিম্পল ফর্ম হচ্ছে গ্লুকোজ, ওকে, গ্লুকোজ। সো প্ল্যান্ট যারা আছে তারা হচ্ছে তারা হচ্ছে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস বাংলায় বলে সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের মাধ্যমে এই গ্লুকোজটা তৈরি করে এবং আমরা যখন প্ল্যান্টকে খাই তখন আসলে আমরা হলো যে মেইনলি তাদের গ্লুকোজ সোর্স হিসেবে নেই এবং এই গ্লুকোজটা আমাদের রেসপিরেশন বা বাংলায় বলে শ্বসনে ব্যবহৃত হয় এবং এটা হলো শক্তি উৎপন্ন করে। তো এই শক্তিটা মূলত হলো যে এটিপি হিসেবে উৎপন্ন হয়, ওকে। আচ্ছা, তারপর আছে চর্বি, ফ্যাট বা লিপিড, ফ্যাট বা লিপিড এবং তারপরে আছে নিউক্লিক অ্যাসিড। তোমরা সবাই ডিএনএ এর নাম জানো। তো আমাদের সব সেলে ডিএনএ থাকে এবং এই ডিএনএ এর মধ্যে ইনফরমেশন স্টোর থাকে। এই ডিএনএ কি কাজ করে? এই ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হলো যে ইনফরমেশন স্টোর করে। আচ্ছা, কি টাইপের ইনফরমেশন বা কি টাইপের তথ্য স্টোর করে? সেটা হলো যে আমাদের বডিতে যে সকল প্রোটিন তৈরি হতে হবে এবং এই প্রোটিনের যে কাজ, এই সব ধরনের প্রোটিন তৈরি করা এবং প্রোটিনের কাজ কন্ট্রোল করা সবগুলোই হলো যে এই ডিএনএ দ্বারা কন্ট্রোল হয়, ওকে। তো ইন আ সেন্স ডিএনএ হচ্ছে আমাদের বডির সব রকম তথ্য ধারণ করে, ওকে। আচ্ছা, সো এই চার টাইপের মলিকিউল
নিয়ে হলো যে আমাদের কি গঠিত হয়, আমাদের হলো সেল গঠিত হয়। তো সেলের মধ্যে অনেক আরো অর্গানেল আছে, তারপর সেলের নিজস্ব প্রকারভেদ আছে, এগুলো আমরা পড়বো। ওকে, তারপর অনেকগুলো সেল যখন মোটামুটি একই ধরনের গঠন বা স্ট্রাকচার লাভ করে এবং একই ধরনের কাজ করে, তখন তারা একসাথে টিস্যু ফর্ম করে, রাইট? আচ্ছা, অনেকগুলা টিস্যু মিলে একটা অর্গান বা অঙ্গ গঠন করে। সো আমরা এখানে হার্ট, হৃৎপিণ্ড, লাং বা ফুসফুস, এই দুটা অর্গান আমরা খুব ভালোভাবে পড়বো, দেখবো। তোমরা নিশ্চয়ই মডেলটা খেয়াল করেছো। ওকে, তারপর অনেকগুলা অর্গান যখন একসাথে কাজ করে তখন তাদেরকে হলো যে সিস্টেম বলে। ওকে, যেমন হার্ট, তারপর এর সাথে ধমনী অর্থাৎ অ্যাorta, তারপর শিরা ভেইন, এরা মিলে আমাদের রক্ত প্রবাহতন্ত্র সার্কুলেটরি সিস্টেম তৈরি করে। তারপর আমাদের যখন আমরা খাবার হজম করি তখন আমাদের পাকস্থলী অর্থাৎ স্টোমাক, ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত্র লার্জ ইন্টেস্টাইন, এরা সবই মিলে ডাইজেস্টিভ সিস্টেম ফর্ম করে। ওকে, সো আমরা হলো যে ডাইজেস্টিভ সিস্টেমটাও আমরা হলো যে ভালো মতো পড়বো, ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো মতো পড়বো। ওকে, এর পাশাপাশি কোষগুলা কিভাবে ডিভাইড করে, অর্থাৎ সেল ডিভিশন কিভাবে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এন্ড সেল ডিভিশনের কাজ কি? সেল ডিভিশনের কাজ হলো যে নতুন জীব সৃষ্টি করা। তো নতুন জীব সৃষ্টি করার পর জীব হতে বাবা মা এবং সন্তানের মধ্যে কি সম্পর্ক থাকে সেটা আমরা দেখব। এটা হলো যে আমরা জেনেটিক্সে দেখব। ওকে, ওকে, এবং অনেকগুলা জীব যখন একসাথে থাকে তখন তাদের আচরণটা একসাথে কিরকম হয় এবং তারা পরিবেশের উপর কিরকম প্রভাব ফেলে, এটা আমরা ইকোলজি দেখব। ওকে, অ্যান্ড বায়োলজির সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শন সেটা হলো যে কিভাবে সেল থেকে এত জটিল জটিল অর্গানিজমের উৎপত্তি হয়েছে ওভার টাইম ইভলিউশনের মাধ্যমে। এটাও আমরা হলো যে সব টপিকে আমরা হলো যে এটা বোঝার চেষ্টা করব। সো মোটামুটি এই জিনিসপত্রগুলো করলে আমাদের আহ যে অলিম্পিয়াড লেভেল বায়োলজি, আমরা যে একটা সবকিছুর সাথে রিলেটেড এই রিলেশনটা খুঁজে ফেললে আসলে আলটিমেটলি আমাদের জন্য বায়োলজি বোঝা এবং পড়া অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমরা হলো যে সেই দিকেই যাব। ওকে, ঠিক আছে। সো আমাদের প্রথম টপিক আমরা শুরু করি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, ওকে। সো আমরা যে ভাত খাই, তারপর আলু খাই, তারপর হলো যে কি খাই, পাউরুটি খাই, ব্রেড খাই, এই সবকিছুতেই হলো যে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। ওকে, শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। আচ্ছা, সো কার্বোহাইড্রেট অনেক ধরনের হতে পারে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। আচ্ছা, সো তোমরা যদি জেনে থাকো তাহলে মনো, ডাই, পলি এগুলো ল্যাটিন শব্দ, আবার স্যাকারাইডও ল্যাটিন শব্দ। স্যাকারাইডের এখানে এই স্যাকারাইড পার্ট আসে স্যাকারিন থেকে, যেটা অর্থ মিষ্টি বা চিনি জাতীয় পদার্থ। মনো বলতে বোঝায় এক, ডাই বলতে বোঝায় দুই, এবং পলি বলতে বোঝায় বহু। সো এটা খুবই স্বাভাবিক যে আমরা যদি পলিস্যাকারাইড মানে অনেকগুলো স্যাকারাইডকে যদি ভাঙি তাহলে আমরা হলো যে একটা একটা করে স্যাকারাইড পাবো বা মনোস্যাকারাইড পাবো। এবং ভাত, আলু, পাউরুটি এরা হচ্ছে পলিস্যাকারাইড বা কমপ্লেক্স স্যাকারাইড। ওকে, সো মনোস্যাকারাইড হচ্ছে সবথেকে সিম্পল, সবথেকে সরল স্যাকারাইড। ওকে, এবং এদের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আছে, তারপর গ্যালাক্টোজ আছে। সো আমি একটা কাজ করি, আমি হলো যে তোমাদেরকে গ্লুকোজের একটা ছবি এনে দেখাই। গ্লুকোজের একটা ছবি এনে দেখাই। সো খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে আমাদের হলো যে গ্লুকোজের একটা অণু। সো খেয়াল করে দেখো এখানে গ্লুকোজের অণুটা কি, গ্লুকোজের অণুটা একটা রিং আকৃতির, তাই না? গ্লুকোজের অণুটা হলো যে একটা রিং আকৃতির। তো আহ যত রকমের মনোস্যাকারাইড আছে সব রকমের মনোস্যাকারাইডই আসলে এরকম একটা রিং। গ্লুকোজের একটা রিং, তারপর ফ্রুক্টোজের একটা রিং, তারপর আরো মনোস্যাকারাইড আছে, গ্যালাক্টোজ আছে, এরা হচ্ছে একটা রিং। সো এরকম রিং কিন্তু একটা আরেকটির সাথে যুক্ত হইতে পারে, রিং একটা আরেকটির সাথে যুক্ত হতে পারে, এবং রিং গুলা
অর্থাৎ স্যাকারাইড অণুগুলা অর্থাৎ গ্লুকোজ বা ফ্রুক্টোজ গুলা যেই বন্ডের মাধ্যমে যুক্ত হয় তাদেরকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, সো দুইটা রিং এরকম যুক্ত হয়ে গেল, তাহলে হয়ে গেল ডাইস্যাকারাইড। সো ডাইস্যাকারাইডের মধ্যে উদাহরণ হচ্ছে, খুবই পরিচিত একটা উদাহরণ আমাদের, সেটা হচ্ছে চিনি বা সুগার। সো সুগার বলতে আমরা বুঝি সুক্রোজ। সো একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ মলিকিউল মিলে একটা সুক্রোজ বা চিনি তৈরি করে। ওকে, সো আমি এটাও একটু এনে দেখাই। সো খেয়াল করে দেখো যে এই যে এটা হচ্ছে সুক্রোজ, এন্ড খেয়াল করে দেখো এই যে এইখানে দেখো যে অক্সিজেনের মাধ্যমে একটা বন্ধন যুক্ত আছে, তো এইটাই কিন্তু আসলে আমাদের সে গ্লাইকোসাইডিক বন্ডটা। ওকে, আচ্ছা, তাহলে পলিস্যাকারাইডটা কিরকম হবে তোমরা বুঝে গেছো, যে এরকম অনেকগুলা রিং মিলে যদি একটা আরেকটার সাথে যুক্ত হয় তাহলে পলিস্যাকারাইড গঠিত হয়। তো সবথেকে ইম্পর্টেন্ট পলিস্যাকারাইডের যদি উদাহরণ দিতে বলা হয়, তাহলে সবথেকে ইম্পর্টেন্ট এই ধরনের পলিস্যাকারাইড হচ্ছে, একটা হচ্ছে স্টার্চ, একটা হচ্ছে সেলুলোজ, এবং আরেকটা হচ্ছে গ্লাইকোজেন। ওকে, সো স্টার্চ হচ্ছে আমরা যেটা খাই, যেমন ধান, গম, তারপর হচ্ছে ডাল, ভাত, পাউরুটি। অবশ্য ডাল না, ডালের মধ্যে প্রোটিন থাকে। সো ভাত, পাউরুটি এগুলো সবগুলো হচ্ছে আসলে স্টার্চ। ওকে, এন্ড আমরা যখন স্টার্চ খাই তখন এই স্টার্চটা ভেঙে হলো যে গ্লুকোজ তৈরি হয়। ওকে, আচ্ছা, সো আমরা সেই এক্সট্রা গ্লুকোজটা খাই, সেই গ্লুকোজটা তো আমার বডিতে সবসময় লাগে না, অনেক সময় আমরা আমাদের চাহিদার অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজও খেয়ে ফেলি, রাইট? সো সেই এক্সট্রা গ্লুকোজটা আমাদের বডির মধ্যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে কোথায়? লিভারে। এন্ড যখন আবার দরকার হয় তখন এই গ্লাইকোজেনটা হলো যে আবার গ্লুকোজে কনভার্ট হয়। ওকে, সো এই জন্য হলো যে স্টার্চের গ্লাইকোজেন খুবই ইম্পর্টেন্ট। সো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্টার্চের গ্লুকোজ দিয়ে তৈরি, গ্লাইকোজেনের গ্লুকোজ দিয়ে তৈরি, তাহলে এদের নামে ডিফারেন্স কেন? তো এরা গ্লুকোজ দিয়ে তৈরি হলো, এখানে যে গ্লুকোজটা যেভাবে যুক্ত থাকে আসলে তাদের গঠনে ভিন্নতা আছে। স্টার্চের গঠন একরকম, গ্লাইকোজেনের গঠন একটু আলাদা, দুটাই গ্লুকোজ দিয়ে তৈরি। বাট চিন্তা করে দেখো যে তোমরা তো ছোটবেলায় হলো যে লেগো ব্লক নিয়ে বা বিল্ডিং ব্লক নিয়ে খেলেছো, তো একই ধরনের ব্লক ইউজ করে অনেক রকমের বড় বড় স্ট্রাকচার, অনেক ধরনের বড় বড় বিল্ডিং বানানো যায় না? তেমনি সিম্পল গ্লুকোজ মলিকিউল ইউজ করে বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড বানানো সম্ভব। এর মধ্যে এক ধরনের হচ্ছে স্টার্চ, এক ধরনের হচ্ছে গ্লাইকোজেন। তো সেলুলোজও আমাদের গ্লুকোজ দিয়ে তৈরি, বাট সেলুলোজ হলো যে কোথা থেকে? সেলুলোজ থাকে হলো যে প্ল্যান্টে থাকে, রাইট? প্ল্যান্টের যে বাকল, তারপর প্ল্যান্টের যে শক্ত পার্টটা, পুরোটা হচ্ছে সেলুলোজ। এন্ড গরু ছাগল এই ঘাস গাছকে হজম করতে পারলেও আমরা হলো যে সেলুলোজকে হজম করতে পারি না, বরং আমরা সেলুলোজ যেভাবে খাই পুরোটাই আমাদের শরীর থেকে যেভাবে আমরা খেয়েছিলাম ঠিক সেভাবে বের হয়ে যায়। ওকে, এখন তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, যে গ্লুকোজ থেকে তো স্টার্চ হয় বা গ্লুকোজ থেকে সেলুলোজ হয়, তো আমরা যদি স্টার্চ ভেঙে গ্লুকোজ বানাইতে পারি তাহলে আমরা সেলুলোজ ভেঙে কেন গ্লুকোজ বানাইতে পারবো না? তো উত্তরটা খুবই সিম্পল। খেয়াল করে দেখো যে আমাদের বডিতে কিছু স্পেশাল টাইপের প্রোটিন আছে যাদের নাম হচ্ছে এনজাইম। ওকে, যাদের নাম হচ্ছে এনজাইম। এরা কি করে? এরা সব ধরনের রাসায়নিক বিক্রিয়া বা রিঅ্যাকশন কন্ট্রোল করে। ওকে, সব ধরনের রাসায়নিক বিক্রিয়া বা রিঅ্যাকশন কন্ট্রোল করে, এন্ড এরা আমাদের বডির সব রকমের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আমাদের খাবার যখন হজম করি তখন খাবার হজম করতে ডাইজেশনে ডাইজেস্টিভ এনজাইম কাজ করে। ওকে, ডাইজেস্টিভ এনজাইম কাজ করে। সো খেয়াল করে রাখো যে তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমরা আসলে যে সকল খাবার খাই, খাবারের মধ্যে যে সকল থাকে সেগুলো আসলে খুবই জটিল অণু, সেগুলো পলি অণু বা কমপ্লেক্স অণু, এবং হজম করতে আসলে বুঝায় যে এই সকল জটিল অণু ভেঙে, যেমন স্টার্চ হচ্ছে গ্লুকোজ একটা জটিল অণু, বাট আমি যদি এইগুলাকে হজম করি তাহলে আমি যেটা করবো যে এদের বন্ড গুলাকে ভেঙে ফেলবো, গ্লাইকোসাইডিক বন্ড গুলাকে ভেঙে ফেলবো, এবং ভেঙে আমি হলো যে জাস্ট সিম্পল মনোস্যাকারাইড বা গ্লুকোজ রিং এ
তৈরি করব। এই গ্লুকোজটা যখন আমাদের সেলে ঢুকবে এবং সেলের রেসপিরেশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করবে। ওকে, সো আমাদের ডাইজেস্টিভ এনজাইম স্টার্চের গ্লাইকোসাইডিক বন্ড ভাঙতে পারে, বাট সেলুলোজের গ্লাইকোসাইডিক বন্ড ভাঙার জন্য কোনো ধরনের ডাইজেস্টিভ এনজাইম আমাদের শরীরে নাই। এই সিম্পল কারণে আমরা সেলুলোজ হজম করতে পারি না। বাট অ্যাট দ্য সেম টাইম গরু ছাগল যারা আছে, তৃণভোজী প্রাণী যারা আছে, হার্বিভোর যারা আছে, তাদের পেটের মধ্যে এই সেলুলোজ হজম করার জন্য প্রয়োজনীয় ডাইজেস্টিভ এনজাইম থাকে। তো এই সিম্পল কারণে তারা সবাই কি করতে পারে, তারা সবাই সেলুলোজ খাইতে পারে, সেলুলোজ হজম করতে পারে। ওকে, সো আলটিমেটলি আমাদের বডির সব কাজের যে ডিফারেন্স এবং কাজের যে এত বৈচিত্র্য, সবকিছু এই অণু-পরমাণুর গঠন দ্বারা আসলে কন্ট্রোল হয়। ওকে, সো আমরা হোপফুলি আমরা হলো যে কার্বোহাইড্রেটের বিষয়টা বুঝলাম, যে এখানে আসলে কার্বোহাইড্রেট কাজ কি, কার্বোহাইড্রেট বলতে আসলে কি বোঝায়। ওকে, এখন আমরা একটা খুব আমাদের বডির সবথেকে ইম্পর্টেন্ট টাইপের অণুতে যাব, সেটা হচ্ছে প্রোটিন। ওকে, প্রোটিন। সো খেয়াল করে দেখো যে কার্বোহাইড্রেট ছিল 3 প্রকারের: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। সো দুইটা মনোস্যাকারাইড মিলে হলো যে ডাইস্যাকারাইড ফর্ম হয়, এবং অনেকগুলো মনোস্যাকারাইড যুক্ত হয়ে হলো যে পলিস্যাকারাইড ফর্ম হয়। ওকে, তো খেয়াল করে দেখো যে পলিস্যাকারাইডকে ডাইস্যাকারাইডের পলিমার বলে, আর মনোস্যাকারাইডকে মনোমার বলে। তো মার মানে আসলে অণু, তো মনোমার মানে একটা অণু। তো একটা অণু যখন একই ধরনের মনোস্যাকারাইড, এক্ষেত্রে গ্লুকোজ, যখন যুক্ত হয়ে স্টার্চ বা পলিস্যাকারাইড তৈরি হচ্ছে, তখন আমরা বলি যে স্টার্চ হচ্ছে গ্লুকোজের পলিমার, কেননা অনেকগুলো একই ধরনের গ্লুকোজ অণু মিলে আমাদের স্টার্চটা ফর্ম হচ্ছে। তো স্টার্চ হচ্ছে পলিমার, গ্লুকোজ হচ্ছে মনোমার। তো সিমিলার ভাবে আমাদের প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এটার অর্থ হলো যে অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। তো আমরা একটু অ্যামিনো অ্যাসিডের গঠনটা একটু দেখি। আচ্ছা, তো খেয়াল করে দেখো যে এরা হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিড। তো নামগুলো ইন্টারেস্টিং: অ্যালানিন, ভ্যালিন, লাইউসিন, গ্লাইসিন, আইসোলিউসিন, মেথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলানিন, প্রোলিন। অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। আচ্ছা, সো সবগুলা অ্যামিনো অ্যাসিডের সাধারণ একটা গঠন আছে, সেটা হলো যেটা কার্বন থাকবে, কার্বনের সাথে একটা NH2 গ্রুপ থাকবে। ওকে, NH2 গ্রুপ থাকবে। তোমরা যারা কেমিস্ট্রিতে পড়েছো অথবা যারা একটু ছোট আছে, তারা বড় হলে কেমিস্ট্রিতে পড়বা যে NH2, এই গ্রুপটাকে আমরা বলি অ্যামিনো গ্রুপ। কি গ্রুপ? অ্যামিনো গ্রুপ। আচ্ছা আচ্ছা, এর সাথে আরেকটা হাত দিয়ে হলো যে COOH যুক্ত থাকে। ওকে, COOH, এটাকে হচ্ছে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। সো খেয়াল করে দেখো, NH2 হচ্ছে অ্যামিনো গ্রুপ আর COOH হচ্ছে অ্যাসিড গ্রুপ। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে মুখস্থ করা লাগবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। এন্ড কার্বনের মোট 4টা হাত থাকে। একটা কার্বন টোটাল 4টা পরমাণুর সাথে যুক্ত হইতে পারে। কার্বনের বাকি 2টা হাতে যাই থাকুক, আমাদের সমস্যা নেই। তো খেয়াল করে দেখো যে অ্যামিনো অ্যাসিডের গঠনে একটা অ্যামিনো গ্রুপ আছে, এখান থেকে অ্যামিনো নামটা আসে, এবং একটা অ্যাসিড গ্রুপ আসে, এখান থেকে অ্যাসিড নামটা আসে। তো এইটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। সো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড হলো যে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ওকে, এবং খেয়াল, আমাদের হিউম্যান বডিতে টোটাল 20 টাইপের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ওকে, সো 20 টাইপের অ্যামিনো অ্যাসিড অনেকভাবে বসতে পারে অ্যান্ড অনেক সংখ্যায় বসতে পারে। তো যাদের পারমিউটেশন কম্বিনেশন নিয়ে আইডিয়া আছে, তারা খুব সহজেই বুঝতে পারবা যে এই যে 20 টাইপের অ্যামিনো অ্যাসিড, এরা হলো যে একইভাবে বসে আমাদের বডিতে আসলেই কোটি কোটি ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তো সাধারণত আমাদের বডিতে যে প্রোটিনগুলো আছে, সেগুলোতে 1000 থেকে শুরু করে 20,000টা পর্যন্ত অ্যামিনো অ্যাসিড থাকতে পারে একটি সিঙ্গেল প্রোটিনে। সো প্রোটিনগুলো আসলে বিশাল অণু। এরা হচ্ছে অবশ্যই অ্যামিনো অ্যাসিডের পলিমার, এবং প্রোটিনগুলোতে অ্যামিনো অ্যাসিডগুলো অনেকভাবে বসে থাকার কারণে এই প্রোটিনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার এন্ড হলো যে গঠন দেখা যায়। ওকে,
এটা হচ্ছে প্রোটিনের কাজ। এরপর খেয়াল করে দেখো, এরপরে আমাদের বডিটা যে বলি না, আমরা মোটা হয়ে গেলে বলি যে আমাদের মধ্যে ফ্যাট জমেছে বা চর্বি জমেছে। তো এটা হচ্ছে ফ্যাট বা লিপিড। ওকে, তো ফ্যাট বা লিপিডের গঠনটা, স্ট্রাকচারটা আমরা একটু দেখি। আমরা একটু ফ্যাট বা লিপিডের স্ট্রাকচারটা একটু দেখি। একটু কঠিন লাগতে পারে, বাট আমি হলো যে তোমাদেরকে একটু ভেঙে বলি। ওকে, তো ফ্যাট বা লিপিড হচ্ছে আসলে দুই ধরনের অণু নিয়ে গঠিত। খেয়াল করে দেখো যে আমরা আগে যেগুলো বললাম, কার্বোহাইড্রেট বললাম, তারপর হচ্ছে প্রোটিন বললাম, তো এরা মনোমারও হইতে পারে, পলিমারও হইতে পারে। বাট আমাদের ফ্যাট বা লিপিড আসলে পলিমার না। এটা অনেক বিশাল একটা অণু, বাট এটা কোনো পলিমার না। এটা হচ্ছে দুই ধরনের মলিকিউল বা অণু নিয়ে গঠিত। এটা হচ্ছে গ্লিসারল, আর এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ওকে, গ্লিসারল এন্ড ট্রাইগ্লিসারাইড। সো আমাদের এখানে যেটা হচ্ছে সবুজ মার্ক করা আছে সেটা হচ্ছে গ্লিসারল, আর যেটা হচ্ছে লাল মার্ক করা আছে সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ওকে, তো খেয়াল করে দেখো যে গ্লিসারল হচ্ছে এমন একটা অণু, যেখানে হলো যে তিনটা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? তিনটা কার্বন থাকে। সো কার্বনের হলো যে বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকে, এন্ড এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে অন্য হাতগুলোতে অক্সিজেন থাকে। অন্য হাতগুলোতে কি থাকে? অক্সিজেন থাকে। এই অক্সিজেনের মাধ্যমে সে কি করে? সে হচ্ছে অন্য স্পেশাল টাইপের মলিকিউলের সাথে হলো যে বন্ড ফর্ম করে। এগুলাকে আমরা বলতেছি হলো যে ফ্যাটি অ্যাসিড। ওকে, ফ্যাটি অ্যাসিড। সো দেখো যে এই টাইপের যে অণুগুলো আছে, এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি অ্যাসিড। এটা কি ধরনের অ্যাসিড? হচ্ছে অর্গানিক অ্যাসিড। অ্যাসিড কিন্তু দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড আর একটা হচ্ছে অর্গানিক অ্যাসিড। সো ইনঅর্গানিক অ্যাসিড তোমরা খুব ভালো করে চিনো, যে তোমরা অ্যাসিড বলতে তোমাদের মনে যে ভয়াবহ যে পদার্থগুলোর চেহারা ভেসে ওঠে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গায়ে পড়লেই চামড়া পুড়ে যায়, অত ভয়াবহ অ্যাসিড ছাড়াও আমাদের শরীরের মধ্যে ন্যাচারালি কিছু অ্যাসিড উৎপন্ন হয়, ব্যবহার হয়। এগুলো অনেক মাইল্ড অ্যাসিড, এগুলো অত ভয়াবহ না। এগুলো অ্যাসিড, বাট খুবই দুর্বল অ্যাসিড। তো এগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড। ওকে, এন্ড এই অর্গানিক অ্যাসিডটা এই গ্লিসারলের সাথে এই যে অক্সিজেনের মাধ্যমে যুক্ত হয়ে হলো যে কি তৈরি করে? ফ্যাট বা লিপিড তৈরি করে। এবং এই অর্গানিক অ্যাসিড গুলোর নাম আমরা দিচ্ছি হচ্ছে, কি নাম দেই বলতো? ফ্যাটি অ্যাসিড। ওকে, আমরা এই অর্গানিক অ্যাসিড গুলোর নাম দেই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড গুলোর বৈশিষ্ট্য হলো যে ফ্যাটি অ্যাসিডে অনেক 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 কার্বন যুক্ত থাকে, অনেক 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 কার্বন যুক্ত থাকে, 35 থেকে 55টা পর্যন্ত কার্বন যুক্ত থাকে। এই কারণে ফ্যাটি অ্যাসিড গুলো আসলে বিশাল বিশাল মলিকিউল। আচ্ছা, তো এখন ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদটাও আমাদেরকে একটু বোঝা লাগবে। অনেক বিশাল বিশাল প্রকারভেদ আছে। আমরা হচ্ছে অত বড় প্রকারভেদ দেখতে যাব না, আমরা খুব সিম্পল একটা প্রকারভেদ দেখব। আচ্ছা, সেখানে খেয়াল করে দেখো যে এইখানে যে কার্বন চেইনটা, এখানে বুঝাইছে যে এখানে অনেকগুলা কার্বন একটা আরেকটার সাথে যুক্ত থাকে, একটা আরেকটার সাথে যুক্ত থাকে। ওকে, অনেকগুলা কার্বন একটা আরেকটার সাথে যুক্ত থাকে। তো এইখানে কার্বনগুলোর মধ্যে যদি যে এরকম যদি একটা করে বন্ধন থাকে, তাহলে সেটাকে আমরা বলি স্যাচুরেটেড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওকে, এন্ড এইখানে যে কার্বন চেইন গুলো আছে, সেখানে যদি কার্বন গুলোর মধ্যে যদি হলো যে কোনো কারণে যদি হলো যে দুইটা বা তিনটা বন্ধন থাকে, লাইনগুলোতে বন্ধন বোঝাচ্ছি, তিনটা বন্ধন থাকে, তাহলে সেটাকে বলে হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওকে, তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের হচ্ছে সহজে জমে যায়, সহজে জমে যায়। ওকে, যেমন গরু ছাগলের চর্বি, এগুলা হচ্ছে দেখবা যে রান্না বান্না করার পর এগুলা হচ্ছে রেখে দিলে খাবারের মধ্যে চর্বিটা জমে যায়। তো এগুলা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এন্ড আমরা যে তেল ব্যবহার করি, সয়াবিন তেল, নারকেল তেল, এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমাদের গরু ছাগলের চর্বি, মানুষের গায়ের চর্বি, নারকেল তেল, সয়াবিন তেল, দুটাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। চর্বিটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলা হলো যে মেল্টিং পয়েন্ট অনেক কম, মানে অনেক কম তাপমাত্রায় জমে যায়। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো যে এদের হলো যে মেল্টিং পয়েন্ট হলো যে কম, আর এদের মেল্টিং পয়েন্ট হলো যে বেশি। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলার হলো যে অনেক মানে
বেশি তাপমাত্রায় হচ্ছে তরল হয়ে যায়। ওকে, ঠিক আছে। সো জাস্ট এটা মনে রাখবো যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড চর্বি এরা হচ্ছে সহজে জমে যায়, আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে তেল, এরা হচ্ছে তরল থেকে, তেল তো তরলই দেখবো। ওকে, ঠিক আছে। সো এই তো আমরা হলো যে কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড হলো যে ফ্যাট বা লিপিড নিয়ে পড়লাম। এগুলো নিয়ে পড়ার কারণ হলো যে আমাদের আসলে মোটামুটি এগুলো নিয়ে বেসিক আইডিয়া থাকা দরকার, কারণ এগুলো হলো যে পরে অনেক জায়গায় দরকার হয়। আচ্ছা, তো এখন আমরা খুবই ইম্পর্টেন্ট আরেকটা বায়োমলিকিউল নিয়ে পড়বো, খুবই ইম্পর্টেন্ট। আমি এটার নাম শুরুতেই বলে আসি, সেটা হলো যে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়বো। নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়বো, নিউক্লিক অ্যাসিড। তো তোমরা যারা মনে করছো যে নিউক্লিক অ্যাসিড আবার কি, তো তোমরা নিশ্চয়ই, তোমরা অবশ্যই অবশ্যই ডিএনএ এর নাম শুনেছো, আরএনএ এর নাম শুনেছো, রাইট? তো ডিএনএ বা আরএনএ হচ্ছে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড। ওকে, সো এই যে এনএ যে আছে, এই এনএ বলতে এন দিয়ে নিউক্লিক, এ দিয়ে অ্যাসিড বোঝায়। সো আর দিয়ে বোঝায় রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ দিয়ে বোঝায় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো খুবই বিশাল বিশাল নাম, বাট ভেঙে ভেঙে পড়লে খুবই ইজি। আমরা জাস্ট একটু দেখবো যে এদের গঠনটা কিরকম এবং এদের গঠন থেকে এদের কাজ কিভাবে রিলেটেড। ওকে, সো আমি আরএনএ একটা ছবি এনে দেখাই তোমাদেরকে যে অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম। ওকে, আমি ছবিটা আনি। সো এটা হচ্ছে আমাদের একটা ছবি। এই যে বাম পাশে আমাদের যেটা আছে, বাম পাশে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা পুরা ডিএনএ অণু। এটা একটা পুরো ডিএনএ, এটা একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, সো আমরা আগের উদাহরণে দেখে আসলাম কি, আমরা আগের উদাহরণে দেখে আসলাম যে ফ্যাট বা লিপিডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গ্লিসারল যেটা হচ্ছে একটা অ্যালকোহল, এবং আরেকটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে এক ধরনের অর্গানিক অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড এবং অর্গানিক অ্যাসিড মিলে ট্রাইগ্লিসারাইড হয়, এবং ট্রাইগ্লিসারাইড থেকে বিভিন্ন ধরনের ফ্যাট বা লিপিড তৈরি হয়। ওকে, সিমিলার ভাবে ডিএনএ তে টোটাল 3 ধরনের অণু আছে। সবথেকে ইম্পর্টেন্ট অণু যেটা, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ওকে, ডিঅক্সিরাইবোজ সুগার। সো একদম খেয়াল করে দেখো তো, মনে করে দেখো তো, প্রথমে আমরা কি, প্রথমে আমরা গ্লুকোজের গঠনটা দেখেছি না? গ্লুকোজে এরকম দেখো 6টা বাহুওয়ালা একটা রিং ছিল। সো প্রতিটা কোণা বোধ একটা কার্বন বোঝায়, প্রতিটা কোণা বোধ একটা কার্বন বোঝায়। এজন্য গ্লুকোজ বা ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট সুগার, 6 কার্বন বিশিষ্ট স্যাকারাইড অণু। তো ল্যাটিনে হেক্স বলতে 6 বোঝায়। তো এই জন্য গ্লুকোজ বা ফ্রুক্টোজকে হেক্সোজ সুগারও বলা হয়। হেক্সোজ সুগার বলার কারণ হলো হেক্স মানে 6, অর্থাৎ এদের যে গঠন, এখানে 6টা কার্বন পরমাণু আছে। বাট 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 আমাদের এই যে এখানে যে ডিঅক্সিরাইবোজ যে সুগার, এখানে 5টা কার্বন আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? সো এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, যেটা হচ্ছে এক ধরনের রাইবোজ সুগার। ওকে, এটা হচ্ছে রাইবোজ সুগার। সো এখানে রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে, এন্ড 3 নাম্বার কার্বনে একটা বেস যুক্ত থাকে, বেস যুক্ত থাকে। এই বেস গুলাকে আমরা বলি নাইট্রোজেনাস বেস। আচ্ছা, তো তোমরা জানো না বেস কি? তো বেস হচ্ছে আহ, এক ধরনের অণু যেটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। ওকে, যেটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, অ্যাসিডের সাথে যুক্ত হতে পারে। তো এই যে সুগার মলিকিউল যারা আছে, সুগার কিন্তু আসলে অ্যাসিডিক অণু, এদের মধ্যে অ্যাসিড ধর্ম বেশি। তো সুগার অ্যাসিড ধর্ম বেশি হওয়ার কারণে এদের সাথে এই বেস গুলা যুক্ত হয়। ওকে, এন্ড এগুলোকে নাইট্রোজেনাস বেস বলার কারণ হলো, খেয়াল করে দেখো যে এই ধরনের বেসে নাইট্রোজেন অনেক বেশি আছে, নাইট্রোজেন অনেক বেশি আছে। সেখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের হলো যে ডানে এই ডিঅক্সিরাইবোজ সুগারটা দেখানো হয়েছে। ওকে, ডিঅক্সিরাইবোজ সুগারটা দেখানো হয়েছে। আচ্ছা, তো আমি তো বললাম যে এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার বা এটা হচ্ছে একটা রাইবোজ সুগার।
সো এইটাকে হলো যে আবার ডিঅক্সিরাইবোজ বলার কারণ কি? ওকে, সো এখানে পেন্টোজ যে সুগারটা আছে বা রাইবোজ যে সুগারটা আছে এটা হলো যে দুই ধরনের ভাগ আছে। ওকে, দুই ধরনের ভাগ আছে। সো খেয়াল করে দেখো যে এটা হচ্ছে ডান দিকে এটা হচ্ছে রাইবোজ সুগার এন্ড বাম দিকে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ওকে, খেয়াল করে দেখো যে রাইবোজ সুগারে একটা অক্সিজেন বেশি আছে, বাট এইখানে সেই অক্সিজেনটা নাই। সো ডিঅক্সি বলতে বোঝায় উইদাউট অক্সিজেন, উইদাউট অক্সিজেন, উইদাউট অক্সিজেন। আচ্ছা, সো এই কারণে আমাদের রাইবোজ সুগার থেকে আমরা একটা অক্সিজেন বের করে নিলে সেটাকে আমরা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার বলি। আচ্ছা, সো ডিঅক্সিরাইবোজ সুগার গুলো অ্যাসিড হয়। সো অ্যাসিডের সাথে এখানে হলো যে বেস যুক্ত হয়, নাইট্রোজেনাস বেস, এন্ড বাম দিকে ফসফেট যুক্ত হয়। পুরা মিলে একটা হলো যে নিউক্লিক অ্যাসিড ফর্ম হয়। তো সুগারটা যদি রাইবোজ হয় তাহলে সেটা হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, এন্ড সুগারটা যদি ডিএনএ হয় সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সুগারটা যদি ডিঅক্সিরাইবোজ হয় সেটা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, ঠিক আছে। এখন এইটা এইটা না হয় আমরা একটা নিউক্লিক অ্যাসিড বললাম। ওকে, একটা নিউক্লিক অ্যাসিড বললাম, বাট আমরা যদি একটা ডিএনএ মলিকিউল যদি চিন্তা করি, একটা যদি ডিএনএ মলিকিউল যদি চিন্তা করি, আমাদের শরীরে যে ডিএনএ অণু বা ডিএনএ মলিকিউল গুলো আছে এটা হচ্ছে পলিমার অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কত বড় পলিমার? আমাদের প্রতিটা কোষে ডিএনএ মলিকিউল আছে। তো আমাদের কোষে যে ডিএনএ মলিকিউলটা আছে, যে ডিএনএ মলিকিউলটা আমাদের কোষ অর্থাৎ আমাদের জীবন, আমাদের দেহের, আমাদের প্রজাতির সব রকমের ইনফরমেশন কন্টেন্ট করে, সেটাতে টোটাল 3.2 বিলিয়ন এরকম মলিকিউল আছে। ওকে, 3 ধরনের 2 বিলিয়ন মলিকিউল আছে। তো 3.2 বিলিয়ন নিউক্লিক অ্যাসিড মিলে একটা ডিএনএ পলিমার ফর্ম হয়। তো এটা বিশাল, এটা খুবই বিশাল। সো এখন আমরা একটু দেখি, এটা আমাদের বোঝা ইম্পর্টেন্ট যে একটা নিউক্লিক অ্যাসিড আর একটা নিউক্লিক অ্যাসিডের সাথে কিভাবে ফর্ম হয়। মানে এই যে আমরা একটা নিউক্লিক অ্যাসিড জাস্ট দেখলাম, একটা ফসফেট, একটা ডিঅক্সিরাইবোজ সুগার, একটা নাইট্রোজেনাস বেস মিলে যে একটা নিউক্লিক অ্যাসিড ফর্ম করেছে, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওটাইড। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিউক্লিওটাইড। সবাই একটু নামটা মাথায় কেটে নাও, এটাকে আমরা বলি একটা নিউক্লিওটাইড। ওকে, নিউক্লিওটাইড। এবং অনেকগুলা নিউক্লিওটাইড একটা আরেকটার সাথে যুক্ত হয়। আমাদের ক্ষেত্রে 3.2 বিলিয়ন নিউক্লিওটাইড যুক্ত হয়ে কি তৈরি করে? আমাদের যে ডিএনএ মলিকিউলটা আছে, ডিএনএ মলিকিউল তৈরি করে। সো নিউক্লিওটাইড হচ্ছে মনোমার, নিউক্লিওটাইড হচ্ছে মনোমার, এন্ড আমাদের যে ডিএনএ অণুটা আছে সেটা হচ্ছে একটা কি? সেটা হচ্ছে একটা পলিমার। তো সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের পলিমার, এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটাকে আমরা যখন এটা নাইট্রোজেনাস বেসের সাথে যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা নিউক্লিওটাইড বলছি। ওকে, আচ্ছা। সো এ যে নিউক্লিওটাইডটা আছে, এই নিউক্লিওটাইডটা মোট 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাডেনোসিন, একটা হচ্ছে থাইমিন, একটা হচ্ছে গুয়ানোসিন, আর একটা হচ্ছে সাইটোসিন। ওকে, এটা ডিএনএ নিউক্লিওটাইডের প্রকারভেদ আমি তোমাদেরকে বললাম, বাট আরএনএ এর ক্ষেত্রে, আরএনএ নিউক্লিওটাইডের ক্ষেত্রে অ্যাডেনোসিন থাকে, থাইমিন থাকে, গুয়ানোসিন থাকে, যে সাইটোসিনের জায়গায় আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল থাকে, ইউরাসিল থাকে। ওকে, ওকে। সো আমরা এত বড় নাম লিখি না, আমরা অ্যাডিনোসিনকে জাস্ট বলি এ নিউক্লিওটাইড, থাইমিনকে বলি টি নিউক্লিওটাইড, গুয়ানোসিনকে বলি জি নিউক্লিওটাইড, এবং সাইটোসিনকে বলি সি নিউক্লিওটাইড। ওকে, এটা হচ্ছে ডিএনএ নিউক্লিওটাইড, এন্ড আরএনএ এর ক্ষেত্রে আমরা বলি ইউ নিউক্লিওটাইড। ওকে, সো মনে করো আমি একটা ডিএনএ পলিমার আমি তোমাদেরকে বললাম। তো মনে করো এ টি জি সি সি জি টি এ, এটা মনে করো এটা একটা হলো যে ডিএনএ, একটা ডিএনএ মলিকিউল, ডিএনএ মলিকিউল। এই যে মলিকিউলটা বলতে কি বোঝায়? এখানে বোঝায় যে এখানে 8টা নিউক্লিওটাইড পাশাপাশি বসেছে। অ্যাডেনোসিনের সাথে থাইমিন যুক্ত হয়েছে, থাইমিনের সাথে গুয়ানোসিন যুক্ত হয়েছে। আচ্ছা, গুয়ানোসিন তো না, গুয়ানিন। হ্যাঁ, গুয়ানিন যুক্ত আছে, তারপর সাইটোসিন যুক্ত হয়েছে, তারপর আবার সাইটোসিন যুক্ত হয়েছে, তারপর সাইটোসিনের সাথে আবার গুয়ানিন যুক্ত হয়েছে, তারপর থাইমিন যুক্ত হয়েছে, তারপর হলো যে অ্যাডেনোসিন যুক্ত হয়েছে। ওকে, এটিজিসি। তো আমি আর এই নামগুলো বলবো না। এর সাথে টি, টি এর সাথে জি, জি এর সাথে সি, সি এর সাথে জি, টি এর সাথে এভাবে যুক্ত হয়েছে, তাহলে তাড়াতাড়ি হবে। তো এখন আমরা যেভাবে দেখবো
যে অ্যাকচুয়ালি আমাদের পুরো একটা ডিএনএ মলিকিউলটাতে এই নিউক্লিওটাইড গুলা কিভাবে যুক্ত থাকে, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এইটা বোঝার উপর আমাদের হলো যে সামনে সবকিছু ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো চলো আমরা এখন ডিএনএ এর গঠন নিয়ে পড়ি। তো ডিএনএ এর গঠন যে মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটাকে বলে ডাবল হেলিক্স মডেল। ওকে, আচ্ছা, তো ডাবল হেলিক্স মডেল মানে কি? তো হেলিক্স বেসিক্যালি কিছু না, হেলিক্স হচ্ছে একটা প্যাঁচানো লাইনের মতো, অনেকটা একটা প্যাঁচানো লাইনের মতো। অ্যান্ড ডাবল হেলিক্স মানে এখানে দুইটা হেলিক্স আছে। আচ্ছা, এখানে দুইটা হেলিক্স আছে, একটা হেলিক্স নিচ থেকে উপরে যায়, আরেকটা হেলিক্স হলো যে উপর থেকে নিচে যায়। এখন আমরা দেখব যে এই হেলিক্সের সাথে আমাদের ডিএনএ সম্পর্কটা কি। ওকে, তো তোমরা হয়তো অনেকে গেস করতে পারছো। তো বেসিক্যালি এই যে হেলিক্স গুলো আমরা দেখলাম, এই হেলিক্স গুলো আসলে জাস্ট বোঝায় যে অনেকগুলো নিউক্লিক অ্যাসিড একটা আরেকটার সাথে লম্বালম্বিভাবে যুক্ত থাকে। অনেকগুলা অ্যামিনো অ্যাসিড যেমন একটা আরেকটার সাথে যুক্ত হয়ে চেইনের মতো একটা প্রোটিন গঠন করে, আমরা আগে দেখেছিলাম। তেমনি ভাবে অনেকগুলো নিউক্লিওটাইড এ টি জি সি ডিএনএ এর ক্ষেত্রে অথবা আরএনএ এর ক্ষেত্রে এ টি জি ইউ একটা আরেকটার সাথে লম্বালম্বি ভাবে যুক্ত হইতে পারে, এন্ড যুক্ত হয়ে একটা হলো যে একটা চেইন একটা ফর্ম করি। ওকে, যে চেইন গুলাকে আমরা বলছি হেলিক্স। তো এ টি জি সি, তো এইভাবে নিউক্লিওটাইডের হলো যে চেইন নামে, নিউক্লিওটাইডের আরেকটা চেইন উপরে উঠে এবং এই দুটা চেইন একটা আরেকটার সাথে যুক্ত থাকে। ওকে, এই জন্য এদের নাম হচ্ছে ডাবল হেলিক্স মডেল। সো ডাবল হেলিক্স মডেলের একদম ভালো মতো আমরা হলো যে একটু দেখি বিষয়টা কিরকম হচ্ছে আসলে। আচ্ছা, ঠিক আছে, ডাবল হেলিক্স মডেল আমরা হলো যে একটু দেখি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ডাবল হেলিক্স মডেলের একটা সিম্পল একটা ছবি। ওকে, এটা খুবই সিম্পল একটা ছবি। সেখানে খেয়াল করে দেখো যে এই যে এটা কি, এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে সুগার, তাই না? এটা হচ্ছে সুগার, আর এটা কি, এটা হচ্ছে বেস, তাই না? এটা হচ্ছে ফসফেট, এটা সুগার, এটা হচ্ছে বেস। তো এই সুগারটার সাথে ফসফেট যুক্ত থাকে এবং এই সুগারটার সাথে হলো যে বেসটাও যুক্ত থাকে। ওকে, এরকম ভাবে প্রতিটা সুগারের সাথে হলো যে ফসফেট এবং বেস যুক্ত হয়ে একটা হলো যে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড ফর্ম হয়। তো এখানে মজার বিষয় হলো যে এই ফসফেটের সাহায্যে নিচের নিউক্লিওটাইডটা উপরের নিউক্লিওটাইডের সাথেও যুক্ত থাকে। এই যে বন্ধনটা তৈরি হচ্ছে, যে বন্ধনের মাধ্যমে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে তৈরি হচ্ছে, যুক্ত হচ্ছে, তাকে আমরা বলি ফসফো ডাইএস্টার বন্ড। ওকে, ফসফোডাইএস্টার বন্ড। সো এইভাবে আসলে প্রতিটা নিউক্লিওটাইড একটা আরেকটার সাথে হলো যে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। সো এখানে খেয়াল করে দেখো, এখানে ১ নাম্বার কার্বনে আমাদের হলো যে ফসফেটের সাথে যুক্ত থাকে, ৩ নাম্বার কার্বনে বেজের সাথে যুক্ত থাকে এবং ৫ নাম্বার কার্বনে সে হলো অন্য আরেকটা নিউক্লিওটাইডের ফসফেটের সাথে যুক্ত থাকে। এজন্য ফসফোডাইএস্টার বন্ডটা হচ্ছে ৫ নাম্বার কার্বনে ফর্ম হয়। ওকে, সো এই যে গেল, এই যে গেল, এই যে উপর থেকে নিচে একটা হেলিক্স গেল। ওকে, উপর থেকে নিচে ডিএনএ এর একটা সুতা গেল বা একটা হেলিক্স গেল। সো এন্ড নিচ থেকে উপরে আরেকটা হেলিক্স যায়, যাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি প্যারালেল হেলিক্স। ওকে, অ্যান্টি প্যারালেল হেলিক্স, নিচ থেকে উপরে একটা, উপর থেকে নিচে একটা যায়। একটাকে বলি আমরা প্যারালেল স্ট্র্যান্ড, একটাকে আমরা বলি অ্যান্টি প্যারালেল স্ট্র্যান্ড। ওকে, যেমন খেয়াল করে দেখো যে দুটা স্ট্র্যান্ড একটা আরেকটার সাথে যুক্ত আছে কিছু বন্ধনের মাধ্যমে। এই স্পেশাল টাইপের বন্ধনগুলোকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, হাইড্রোজেন বন্ড। তো বেসিক্যালি কি, এটাও একটা বেস, এটাও একটা বেস। তো এই বেজের মধ্যে পরমাণুগুলোর মধ্যে, এই বেজের পরমাণুগুলোর মধ্যে, হাইড্রোজেনগুলোর মধ্যে কিছু এরকম আকর্ষণ বল তৈরি হয়, যাদেরকে হলো যে হাইড্রোজেন বন্ড বলে। এন্ড সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে একটা বেজের অ্যাডেনিন আরেকটা বেজের থাইমিনের সাথে সবসময় যুক্ত থাকবে, মানে থাইমিন আর অ্যাডেনিন হলো যে সবসময় যুক্ত থাকবে দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে।
এবং একটা গুয়ানিন আরেকটা সাইটোসিনের সাথে যুক্ত থাকবে 3টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। কয়টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে? 3টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। সো এই বন্ধনগুলা বোঝা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই বন্ধনগুলা বোঝা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে আরেকটা ছবি তোমাদেরকে দেখাই, যেটার মাধ্যমে তোমরা হলো যা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। এই যে দেখো, এই যে দেখো, এখানে আমাদের এই যে হাইড্রোজেন বন্ডগুলা, এই যে হাইড্রোজেন বন্ডগুলা আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই যে দেখো, তোমার হচ্ছে দুইটা বেসের নাইট্রোজেনের মধ্যে এই যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হচ্ছে। এদিকে এটা একটা নিউক্লিওটাইড, এদিকে এটা একটা নিউক্লিওটাইড। ওকে, সো এটা গেল আমাদের হলো যে ডাবল হেলিক্স মডেল। সো বেসিক্যালি দেখো, এইভাবে আসলে হলো যে এরকম হলো যে পেঁচানো সিঁড়ির মতো উপর থেকে নিচে নামে, পেঁচানো সিঁড়ির মতো উপর থেকে নিচে নামে। এন্ড হলো যে এই যে এখানে হলো যে বেস গুলা যুক্ত থাকে। সো এ টি জি সি, এ টি জি সি, এইটিকে আমরা বলি একটা বেস পেয়ার। এটাকে আমরা বলি একটা বেস পেয়ার। বেস পেয়ার কেননা হলো যে দুইটা বেস সবসময় হাইড্রোজেন বন্ডের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে জোড়ায় জোড়ায় থাকে। এটাও একটা বেস পেয়ার। ওকে, এটাও একটা বেস পেয়ার। তো এটার 3D মডেলটা আমি একটু আনি। ডাবল হেলিক্স মডেলের 3D মডেলের ছবিটা একটু আনি। সো এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে আমাদের ডাবল হেলিক্স মডেলের একটা হলো যে একদম মডেল। সো দেখো এটা কি, এটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে একদম কি পেঁচিয়ে পেঁচিয়ে নেমেছে, তাই না? উপর থেকে নিচে পেঁচিয়ে পেঁচিয়ে নেমেছে। সো পেঁচিয়ে পেঁচিয়ে নেমেছে। সো হলো যে উপর থেকে নিচে একটা আরেকটা এরকম হলো যে এই যে যে গ্রুপ গুলো আছে, যে খাঁজগুলো আছে, দুইটা খাঁজের মধ্যে 10টা করে বেস পেয়ার থাকে, 10টা করে বেস পেয়ার থাকে। ওকে, তো খেয়াল, এই যে এবং খেয়াল করে দেখো আমার ছবিটা দেখো, এই যে দেখো এভাবে করে পেঁচাই পেঁচাই উপর থেকে নিচে, উপর থেকে নিচে হলো যে একটা স্ট্র্যান্ড নেমেছে, একটা স্ট্র্যান্ড নেমেছে। এবং নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে হলো যে প্যারালাল ভাবে আরেকটা হলো যে অ্যান্টি প্যারালাল একটা স্ট্র্যান্ড উপরে উঠেছে, একটা অ্যান্টি প্যারালাল একটা স্ট্র্যান্ড একটু উপরে উঠেছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, সো আমাদের বডিতে যে ডিএনএ এরকম যে স্ট্র্যান্ডটা আছে, ডিএনএ যে স্ট্র্যান্ডটা আছে সেটা হচ্ছে 3.2 বিলিয়ন বেস পেয়ার লম্বা। তার মানে কত? তার মানে 3.2 ইন্টু 2, তাহলে টোটাল 6.4 বিলিয়ন বেস আছে। ওকে, অনেক বিশাল, অনেক বিশাল। আচ্ছা, সো এখন আমরা হলো যে আমাদের একটা কোষের গঠন দেখি and আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের কোষের ঠিক কোথায় এই যে ডিএনএ মলিকিউলটা, এই ডিএনএ মলিকিউলটা কোথায় থাকে এবং কিভাবে থাকে। ওকে, আচ্ছা, সো আমাদের বডি অনেকগুলো ছোট ছোট কোষ নিয়ে গঠিত, তোমরা খুব ভালো করেই জানো। সো খেয়াল করে দেখো যে আমাদের কোষটা একটা একটা মেমব্রেন, একটা মেমব্রেন বা একটা পর্দা দ্বারা বেষ্টিত থাকে। ওকে, অনেকটা বেলুনের মতো, অনেকটা বেলুনের মতো। বেলুনের মধ্যে পানি ভরে দিলে সেটা একটা সেলের মতো হবে। সেক্ষেত্রে বেলুনটা হচ্ছে আমাদের যে সেল মেমব্রেন বা কোষ পর্দা বা কোষ ঝিল্লি। অ্যান্ড আমাদের একটা বেলুন হতে পানির ভিতরে অনেক যেমন হলো যে পানি থাকে, তেমনি আমাদের সেল মেমব্রেনের ভিতর আমাদের কোষের যাবতীয় প্রয়োজনীয় বস্তু থাকে, যেটাকে আমরা নাম বলি হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, তো ল্যাটিন সাইটো মানে হলো যে কোষ, and প্লাজম মানে হচ্ছে তরল। সো এটাকে আমরা বলি যে কোষের হচ্ছে লিকুইড পদার্থ। ওকে, সো এই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অর্গানেল বা কোষীয় অঙ্গাণু থাকে, and কি থাকে, and হচ্ছে যে নিউক্লিয়াস থাকে, তাই না? নিউক্লিয়াস থাকে। সো নিউক্লিয়াস হচ্ছে আমাদের কোষের ভিতরে খুব বিশাল একটা প্যাকেটের মতো, খুব বিশাল একটা প্যাকেটের মতো, একটা প্যাকেটের মতো। সো একটা প্যাকেটের ভিতর একটা ছোট প্যাকেট হচ্ছে নিউক্লিয়াস। এটার হলো যে একটা একটা পর্দা বা একটা মেমব্রেন থাকে, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, সো তোমরা তো দেখেছো, তোমরা তো হলো যে সুতা দেখেছো। তো সুতা, সুতা কি পেঁচানো থাকে না? সুতা হচ্ছে তোমার পেঁচানো থাকে,
ঠিক সেম ভাবে আমাদের ডিএনএটা বিশাল একটা সুতার মতো। এই যে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটার ভিতরে হলো যে পেঁচানো অবস্থায় থাকে। ওকে, পেঁচানো অবস্থায় থাকে, খুবই বিশাল একটা সুতার মতো পেঁচানো অবস্থায় থাকে। ওকে, সো সো এইটা হচ্ছে আমাদের ডিএনএ মলিকিউল। এটা হচ্ছে আমাদের ডিএনএ মলিকিউল। সো ডিএনএটা কিভাবে পেঁচানো থাকে আমি একটু দেখি, একটু দেখাই। ওকে, ডিএনএ মলিকিউলটা এরকম পেঁচানো অবস্থায় থাকে। তো যখন এরকম ডিএনএ মলিকিউলটা একদম এরকম পেঁচানো অবস্থায় থাকো, তখন তাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। আচ্ছা, ক্রোমাটিন তন্তু। বাট বাট যখনটা আমাদের কোষটা ভাগ হয়, যখন সেল ডিভিশন হয়, যখন কোষটা ভাগ হয়ে আর দুটা কোষে পরিণত হয়, তখন আমাদের এই যে ক্রোমাটিন তন্তুটা আছে, আমাদের এই ক্রোমাটিন তন্তুটা আমাদের হলো যে আর পেঁচানো থাকে না। এটা আর পেঁচানো থাকে না, বরং এটা কি হয়, এটা হলো যে তখন অনেকটা কনডেন্সড হয়, অনেকটা ঘনীভূত হয়, এবং ঘনীভূত হয়ে হলো যে ক্রোমোজোম নামে একটা জিনিসে পরিণত হয়। আমি তোমাদের দেখাচ্ছি ক্রোমোজোম কি জিনিস। তোমাদের দেখাচ্ছি ক্রোমোজোম কি জিনিস। এই যে দেখো, তো এই যে যেটা দেখতেছো, এই যে এখানে এখানে এই যে যেটা দেখতেছো, এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের পর্দাটা, আর তার ভিতরে নুডলস এর মধ্যে অনেকটা প্যাচানো অবস্থায় হলো যে ক্রোমাটিন আছে। ওকে, এই ক্রোমাটিনটা যখন এরকম হলো যে কোষ বিভাজনের কাছাকাছি হয়ে যায়, তখন সব ক্রোমাটিন গুলা আর পেঁচানো বা অবিন্যস্ত না থেকে এরা হলো যে এক জায়গায় জড়ো হয়, যেটাকে আমরা হলো যে ক্রোমোজোম। ওকে, ক্রোমোজোম। অ্যান্ড আমাদের বডির যে কি বলে, আমাদের বডির মধ্যে, আমাদের সেলের মধ্যে যে ডিএনএ মলিকিউলটা আছে, যেটা অন্য সময় পেঁচানো অবস্থায় ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে, সেটা কোষ বিভাজনের সময় এরকম হলো যে ভাগ ভাগ হয়ে যায়, যাদের প্রত্যেকটাকে আমরা হলো যে ক্রোমোজোম বলি। তো আশা করি তোমরা হলো যে আমাদের ডিএনএ, ক্রোমাটিন, ক্রোমোজোম এগুলো কিভাবে রিলেটেড তোমরা হলো যে এটা বুঝে গেছো। সো তোমরা এটা এভাবে চিন্তা করতে পারো যে আমাদের আমাদের বডির সব ইনফরমেশন যদি একটা আহ, একটা বইয়ের মধ্যে থাকে, এবং সেই বইটা যদি একটা অবিন্যস্ত অগোছালো অবস্থায় থাকে, সব পেজগুলো এক জায়গায় করা আছে, তখন সেটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। যখন কোষ ডিভিশন হয়, তখন এই বইগুলা 23টা ভাগ হয়ে যায়, এবং 23টা ভাগ মিলে পুরো একটা বই আমাদের পুরো জেনেটিক ইনফরমেশনটা ক্যারি করে। তখন প্রত্যেকটা ভাগকে আমরা বলি হলো যে ক্রোমোজোম। তো খেয়াল করে দেখো, আমাদের পুরাটা 23টা ক্রোমোজোম আছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আপনি বললেন যে আমাদের ডিএনএ টা তো 23টা ভাগে ভাগ হয়ে যায়, 23টা ক্রোমোজোমে ভাগ হয়ে যায়, বাট আমি যদি এখানে যদি ক্রোমোজোম গুলা গুনি, তাহলে এখানে আমি 23টা না, বরং 23 জোড়া ক্রোমোজোম দেখতেছি, 23 জোড়া বা 23 পেয়ার ক্রোমোজোম দেখতেছি, অর্থাৎ 46 ক্রোমোজোম দেখতেছি। তো ডাবল হয়ে গেল কেন? আচ্ছা, খুব ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো, আমাদের প্রতিটা সেলে আসলে এক পেয়ার ডিএনএ থাকে। আমি যে বলেছি যে আমাদের আমাদের সেলে একটা বিশাল ডিএনএ অণু থাকে, যেখানে 3.2 বিলিয়ন বেস পেয়ার নিউক্লিওটাইড আছে, সেটা একই সাথে ঠিক এবং ভুল। সো আমাদের ডিএনএ 3.2 বিলিয়ন বেস পেয়ার, 3.2 বিলিয়ন নিউক্লিওটাইড লম্বা, ঠিক আছে, কোনো সন্দেহ নাই। এটা একই সাথে ঠিক এবং ভুল। কেননা আমাদের এক পেয়ার বা আমাদের বডিতে 2 সেট ডিএনএ থাকে, আমাদের বডিতে 2 সেট ক্রোমাটিন থাকে। এই ডিএনএ আর ডিএনএ ডিএনএ সুতাটা যখন অবিন্যস্ত অবস্থায় থাকে, সেটা হচ্ছে ক্রোমাটিন। আগেও বললাম যে ডিএনএ আর ক্রোমাটিন একই জিনিস। সো আমাদের বডিতে 2 সেট ডিএনএ থাকে, আমাদের বা 2 সেট ক্রোমাটিন থাকে, যার এক সেট আমাদের আসে বাবা থেকে, ফাদার থেকে আসে, আরেক সেট আসে মা থেকে, আরেক সেট আসে মা থেকে। ওকে, সো এই কারণে আমাদের হলো যে
2 সেট ডিএনএ আছে বা 23 পেয়ার ক্রোমোজোম আছে, 23 পেয়ার ক্রোমোজোম আছে। এর মধ্যে 23টা আসে বাবা থেকে, 23টা আসে মা থেকে, এবং 23টার মধ্যে যে ইনফরমেশন আছে সেটা বাকি 23টার মধ্যে ইনফরমেশন থেকে একটু আলাদা। কেননা আমাদের বাবার মা তো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হইতেই পারে, তাই না? সো আমাদের বাবার ডিএনএতে আমার বাবা থেকে পাওয়া এক সেট ক্রোমাটিনে আমার বাবা থেকে পাওয়া 23টা ক্রোমোজোমে যে ইনফরমেশন আছে আমার মা থেকে পাওয়া 23টা ক্রোমোজোমে একটু ডিফারেন্ট ইনফরমেশন আছে। বাট এই দুটো ইনফরমেশন মিলেই আসলে আমি তৈরি হই। এই কারণে আমরা দেখতে আমাদের বাবা মায়ের মতো হই। ওকে, সো খেয়াল করে দেখো এখানে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আমি বলবো, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলবো, তোমাদের এটা একটু মনে রাখতে হবে। সেটা হলো কয় সেট ডিএনএ কোষে আছে সেটাকে বলে প্লয়েডি। ওকে, প্লয়েডি। আমাদের যেহেতু 2 সেট আছে এজন্য আমাদের হচ্ছে ডিপ্লয়েড, আমাদের প্লয়েডি 2, আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব। ওকে, তাহলে হ্যাপ্লয়েড কারা? হ্যাপ্লয়েড হচ্ছে যে সকল সেলে জাস্ট এক সেট ডিএনএ থাকে তারা হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, এখন কিছু জীবে প্রত্যেকটা জীবেতে হলো যে একটা বিশাল ডিএনএ মলিকিউল আছে, বাট সেইটা বিভিন্ন জীবে ক্রোমোজোম সংখ্যাটা বিভিন্ন হয়। অর্থাৎ ক্রোমাটিনটা কোষ বিভাজনের সময় আলাদা আলাদা নাম্বার অফ ক্রোমোজোমে ভাগ হয়ে যায়। ওকে, আবার কিছু উদ্ভিদ আছে যারা হচ্ছে পলিপ্লয়েড। এদের এদের ক্রোমোজোম অনেক, কেননা এদের হলো যে কয়েক সেট করে ডিএনএ থাকতে পারে। ওকে, আচ্ছা, তো এখানে প্লয়েডিকে এন দ্বারা বোঝানো হয়। সো আমরা হচ্ছে ডিপ্লয়েড মানে হচ্ছে 2n। সো আমরা যখন বলি আমরা হচ্ছে 2n জীব, অর্থাৎ আমাদের হলো যে দুই সেট ক্রোমাটিন তত্ত্ব আছে, 2 সেট ডিএনএ আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্রোমোজোমে 2টা করে কপি আছে। প্ল্যান্ট গুলা হচ্ছে 4n হইতে পারে টেট্রাপ্লয়েড, 6n হইতে পারে হেক্সাপ্লয়েড, 8n হতে পারে অক্টাপ্লয়েড, এই সবগুলোকে বলা হচ্ছে পলিপ্লয়েড। ওকে, সবগুলোকে বলা হচ্ছে পলিপ্লয়েড। বাট আমাদেরকে ডিপ্লয়েডই থাকতে হবে। অনেক সময় আমাদের ক্যান্সার সেলগুলা পলিপ্লয়েড হয়ে যায়, তখন তারা হলো যে কোষে অনেক রকম সমস্যা সৃষ্টি করে। ওকে, তো আশা করি আমরা হলো যে এখানে বুঝতে পেরেছি যে আমাদের এখানে হিসাব নিকাশটা কিরকম হবে। আচ্ছা, তো এখন আমরা যদি আমাদের এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি সবকিছু যদি আমরা খুবই ভালো করে বুঝে থাকি, তাহলে আমরা এখন একটা অঙ্ক করি। ওকে, সো আমাদের প্রতিটি ক্রোমোজোমে গড়ে কতগুলো হাইড্রোজেন বন্ড থাকে? ওকে, ধরে নাও আমাদের ডিএনএ এর 22% অ্যাডেনিন। ওকে, তোমরা এখন ক্লাসটা একটু পজ করে তোমরা হচ্ছে দরকার হলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো একটু আবার দেখো, করে এই অঙ্কটা সলভ করার ট্রাই করো। ওকে, আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা সলভ আমরা দেখি। তো আমাদের অলিম্পিয়াডে এরকম হুবহু কোশ্চেন এসে না থাকলেও এর আশপাশ থেকে কোশ্চেন এসে থাকে। মূলত কাউন্টিং এর অনেক প্রবলেম, ডাটা অ্যানালিসিস এর অনেক প্রবলেম তোমরা দেখবা সামনে, আমরাও সামনে সেটা সলভ করার চেষ্টা করব। তো দেখি। ওকে, সো আমাদেরকে কিওয়ার্ড গুলো দেখতে হবে। প্রথম কথা ক্রোমোজোম, দ্বিতীয় কথা গড়ে, এবং তৃতীয় কথা যে 22% অ্যাডেনিন। আচ্ছা, কারণ খেয়াল করে দেখো যে এই লাইনটি ইন্টারপ্রেট করা খুবই ইম্পর্টেন্ট, যে 22% অ্যাডেনিন আছে মানে কি? 22% অ্যাডেনিন আছে মানে কি? 22% থাইমিনও আছে। কেননা যতগুলা অ্যাডেনিন থাকবে ততগুলা থাইমিন থাকবে, কেননা অ্যাডেনিন কেবলমাত্র থাইমিনের সাথে যুক্ত হতে পারে। তাহলে বাকি থাকলো কতটুকু? বাকি থাকলো 100% মাইনাস 22% মাইনাস 22%, তাহলে বাকি থাকলো কত? 56%। তাহলে গুয়ানিন আর সাইটোসিন থাকবে কত? 56% ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 27% না 28%। ওকে, 28%। অথবা আমরা অন্যভাবে করতে পারি যে অ্যাডেনিন যতটুকু থাকবে 22%, গুয়ানিন বা সাইটোসিন থাকবে 50% মাইনাস 22% ইকুয়াল টু 28%, দুটাই একই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমাদের পুরো ডিএনএটা হচ্ছে 3.2 বিলিয়ন
বেস পেয়ার লম্বা। ওকে, তাহলে টোটাল নিউক্লিওটাইড আছে কত? আমাদের টোটাল নিউক্লিওটাইড আছে 3.2 into 2 into 1 বিলিয়নে কত বলতো? 1 বিলিয়নে হচ্ছে 10 to the power 9। ওকে, আচ্ছা, বাট আমরা যখন এরকম হাইড্রোজেন বন্ডের কাউন্টিং করব তখন আমরা 2 দিয়ে গুণ দিব না, আমরা নিউক্লিওটাইড বেস পেয়ার দিয়ে কাউন্টিং গুলা করব। কেননা অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন বন্ড থাকে কি, একটা হাইড্রোজেন বন্ড থাকে কিন্তু হলো একটা বেস পেয়ারের মধ্যেই, একটা হাইড্রোজেন বন্ড থাকে একটা বেস পেয়ারের মধ্যে, আমাদের পেয়ার দিয়ে কাউন্ট করলে হবে। তাহলে এই 3.2 into 10 to the power 9 বেস পেয়ারের মধ্যে টোটাল 22%, টোটাল 44%, মানে 44/100টা হচ্ছে অ্যাডেনিন থাইমিন পেয়ার। তাহলে এদের জন্য হাইড্রোজেন বন্ড আছে কত? 2টা। এন্ড এই টোটাল বেস পেয়ার নাম্বারের 56/100% হচ্ছে আমাদের গুয়ানিন আর সাইটোসিন, এবং এদের জন্য বেস পেয়ার আছে কয়টা? 3টা। সো জাস্ট এই দুটো যোগ করে দিলে আমরা হচ্ছে আমাদের পুরা ডিএনএ মলিকুলের মধ্যে, আমাদের পুরা ক্রোমাটিন তন্তুর মধ্যে, আমাদের পুরো জিনোম, আমাদের পুরা সবগুলা ক্রোমোজোমকে একসাথে বলা হচ্ছে জিনোম, যেটা আসলে পুরো ডিএনএ মলিকুলটা বা ক্রোমাটিন তন্তুটা। এই পুরাটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডের সংখ্যা, আমাদের ডিএনএ তে, আমাদের ক্রোমোজোমে, আমাদের জিনোমে যতগুলো হাইড্রোজেন বন্ড আছে। তো এখন জিজ্ঞাসা করছে প্রতিটা ক্রোমোজোমে গড়ে, সেটাকে যদি 23 দিয়ে জাস্ট ভাগ করে দেয় তাহলে প্রতিটা ক্রোমোজোমে গড়ে কতগুলো হাইড্রোজেন বন্ধন আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। ওকে, আচ্ছা, তো এই ধরনের কাউন্টিং গুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা হলো যে এখানে ডাবল বেস পেয়ার মডেল আমরা দেখেছিলাম। সো এখন আমরা একটু আরএনএ এর একটু গঠনটা দেখি। ওকে, আরএনএ এর গঠনটা দেখি। আমরা হলো যে আরএনএ এর গঠনটা দেখি। সো ডিএনএ যেমন হচ্ছে ডাবল বেস পেয়ার, আরএনএ হচ্ছে একটা সিঙ্গেল বেস পেয়ার। জাস্ট একটা স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, জাস্ট একটা স্ট্র্যান্ড, এন্ড এ টি জি ইউ থাকে এর মধ্যে, সাইটোসিনের জায়গায় ইউরাসিল থাকে। তো অনেক সময় এই আরএনএ গুলা একটু পেঁচায় গিয়ে নিজের সাথে এরকম হলো যে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। ওকে, নিজের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। আচ্ছা, তো আরএনএ খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমরা একটা জিনিস দেখব, মনে আছে ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে এই ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এখন আমরা এই জিনিসটা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে এই পুরো প্রসেসে আসলে কখন কি হয়। আচ্ছা, সো আমাদের সেলে ইনফরমেশন ট্রান্সফার হওয়া, মানে আমাদের ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা দিয়েই তো আমাদের পুরো সেল চলে। এই ইনফরমেশনটা কিভাবে কপি হয়, কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় যায়, সেটা কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে কন্ট্রোল হবে। প্রসেসগুলো একটু লিখি। একটা হচ্ছে রেপ্লিকেশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এন্ড আরেকটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, এটা হচ্ছে রেপ্লিকেশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আরেকটা হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, সো রেপ্লিকেশন হচ্ছে আমাদের যখন একটা কোষ যখন দুইটা কোষে যখন ভাগ হয়ে যায়, তখন এই কোষের মধ্যে যে ডিএনএ মলিকিউল গুলো ছিল, এইটা হচ্ছে দুইটা কপি তৈরি হয়, এবং প্রতিটা কপি নতুন সেলে যায়, এবং আমাদের প্যারেন্ট সেলে যে ডিএনএটা ছিল এটার হুবহু কপি আমাদের হলো যে এইখানে তৈরি হয়, হুবহু কপিটা এখানে তৈরি হয়। এটা হচ্ছে রেপ্লিকেশন। সো এটাকে বলে রেপ্লিকেশনের সেমি কনজারভেটিভ মডেল। আচ্ছা, সো আমরা একটু দেখি যে এইটা হচ্ছে সেমি কনজারভেটিভ মডেল কেন বলা হয়। তো বেসিক্যালি যেটা হয় যে এটা তো আমাদের মনে করো অরিজিনাল কপিটা। ওকে, সো অরিজিনাল কপিটার স্ট্র্যান্ডটা হচ্ছে দুভাগে ভাগ হয়ে যায়, এবং এবং এই স্ট্র্যান্ড ধরে এই
অ্যান্টি প্যারালেল স্ট্র্যান্ডটা যেটা উল্টা দিকে আছে সেটা তৈরি হয়। কেননা খুব ভালো করে জানো যে এখানে যদি এ থাকে তাহলে অন্য যে নতুন যে স্ট্র্যান্ড তৈরি হবে সেখানে হলো যে টি বসবে। সো তোমার কাছে একটা স্ট্র্যান্ড থাকলে তুমি সেখান থেকে আসলে ডিএনএ আরেকটা স্ট্র্যান্ড খুব খুব সহজে একদম হুবহু তৈরি করে ফেলতে পারবা। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে আমাদের পুরাতন ডিএনএটার একটা স্ট্র্যান্ড যাচ্ছে একটা সেলে, আরেকটা স্ট্র্যান্ড আরেকটা পার্ট আরেকটা সুতা যাচ্ছে আরেকটা সেলে। সো এই জন্য 50% পুরাতন পার্ট থেকে আসে এবং 50% নতুন করে তৈরি হয়। এই জন্য এটাকে বলে সেমি কনজারভেটিভ মডেল। আচ্ছা আচ্ছা, তারপর খেয়াল করে দেখো যে মনে করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিএনএ। সো মনে করো ডিএনএ এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হয় যে কিছু স্পেশাল প্রোটিন থাকে যারা রেপ্লিকেশনে কাজ করে থাকে, যারা হচ্ছে এই সুতা বরাবর চলতে থাকে। সো এ থাকলে সে হচ্ছে এখানে একটা টি বসায় দেয়, টি থাকলে সে হচ্ছে এখানে একটা এ বসায় দেয়, জি থাকলে সে হচ্ছে এখানে একটা সি বসায় দেয়, সি থাকলে সে হচ্ছে এখানে একটা জি বসায় দেয়। ওকে, তারপর সি থাকলে সে আরেকটা জি বসায় দিবে, জি থাকলে আরেকটা সি বসায় দিবে, তারপর এ থাকলে একটা টি বসায় দিবে, টি থাকলে একটা এ বসায় দিবে। ওকে, তারপর যেটা হবে তারপর যেটা হবে যে এই এ আর টি এর মধ্যে যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়, এ আর সি এর মধ্যে তৈরি হয়। সো এইভাবে হচ্ছে আমাদের যে নতুন নতুন যে সুতাটা আছে সেই সুতাটা তৈরি হয়। তো একটা ডিএনএ থাকলেই হলো যে সেখান থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে পারবে। সো তোমরা হচ্ছে চাইলে ডিএনএ রেপ্লিকেশন তোমরা হলো যে ইউটিউব ভিডিও দেখে করে নিতে পারো। আমি এখানে ডিটেলসে যাব না, আমি শুধু জাস্ট প্রসেসটা নিয়ে আইডিয়া একটা দিলাম। বাট তোমাদের একদম পুরো প্রসেসটা কিভাবে কি হয় না হয়, কোন কোন প্রোটিন যুক্ত থাকে, সেটা তোমাদের এখানে মুখস্থ রাখা লাগবে। ওকে, আচ্ছা। সো এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, সেটা হচ্ছে মিউটেশন। সো মিউটেশন বলতে কি বোঝায়? আচ্ছা, সো খেয়াল করে দেখো যে ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ রেপ্লিকেশনের সময় একটা স্ট্র্যান্ড এবং আরেকটা স্ট্র্যান্ড এটা হচ্ছে ভাগ হয়ে যায়, এবং ভাগ হয়ে সেখান থেকে হলো যে নতুন কপি তৈরি হয়, আচ্ছা, ভাগ হয়ে সেখান থেকে হলো যে নতুন কপি তৈরি হয়। আচ্ছা, সো মনে করে দেখো, আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো আমাদের তো হলো যে 3.2 বিলিয়ন বেস পেয়ার আছে, কোটি কোটি বেস পেয়ার, মানে তুমি 100 কোটি বেস পেয়ার তুমি একটা আরেকটার পর বসাচ্ছ। আচ্ছা, সো এখানে যেহেতু প্রোটিন, যেহেতু ব্রেইন নাই, যেহেতু মগজ নাই, তো এরা তো আসলে বুদ্ধিমান কোনো সত্তা না। বাট তাও এরা এই মানে ডিএনএ রেপ্লিকেশনটা খুব ভালো মতো করতে পারে। বাট খেয়াল করে দেখো যে মনে করো যে পুরাতন সুতায়, পুরাতন স্ট্র্যান্ডে, পুরাতন ডিএনএ তে এখানে একটা এ ছিল, বাট কোনো কারণে এখানে একটা টি হয়ে গেছে। মনে করো যে এখানে কোনো কারণে একটা জি ছিল, এখানে মনে করো কোনো কারণে একটা সি হয়ে গেছে। মানে ডিএনএ কপি তৈরি হওয়ার সময় আমাদের আগের যে বেস পেয়ারটা ছিল ডিএনএ রেপ্লিকেশনে ভুল হওয়ার কারণে এটা এখানে নিউক্লিওটাইডটা চেঞ্জ হয়ে গেছে। বা অনেক সময় আমাদের ডিএনএ তে যদি হলো যে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রবেশ করে, বা যদি হলো যে সূর্যের ইউভি লাইট যদি প্রবেশ করে, তাহলে অনেক সময় এই বেস পেয়ার গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই যে বেস পেয়ার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বেস পেয়ার গুলা চেঞ্জ হয়ে যাওয়ার প্রসেসটাকে আমরা বলতেছি মিউটেশন। ওকে, সো মিউটেশন কেন ইম্পর্টেন্ট আমি এটা সামনে খুব ডিটেলস আলোচনা করব, এটা আমাদের বায়োলজির খুব সেন্ট্রাল একটা কনসেপ্ট। বাট আপাতত আমরা হলো যে কন্টিনিউ করি। আমরা হলো যে রেপ্লিকেশন দেখলাম, মিউটেশন দেখলাম, আমরা এখন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দেখব। ওকে, সো ট্রান্সক্রিপশন এন্ড আরেকটা হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটা স্পয়লার দিই। জিনিসটা এরকম যে আমি কিন্তু বলে বলে রাখছি, আমরা কিন্তু জানি যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আচ্ছা, সো ডিএনএ থেকে প্রোটিন তৈরির কাজটা করে থাকে রাইবোজোম নামে একটা অঙ্গাণু। এটা হচ্ছে আমাদের সেই রাইবোজোম নামে অঙ্গাণুটা। চলো আমরা এই জিনিসটার একটা ছবি দেখে আসি। আচ্ছা, সো এটা কিন্তু ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের পরের ধাপ ট্রান্সলেশন। বাট এটার সাথে ট্রান্সক্রিপশন রিলেটেড, এটা বুঝলে তোমরা ট্রান্সক্রিপশন এমনি বুঝে যাবে। তো এই জন্য আমি হচ্ছে ট্রান্সলেশনটা বোঝাচ্ছি। ওকে, ঠিক আছে। তো দেখো তোমরা এটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম দিয়ে যে একটা কি যাচ্ছে, একটা আরএনএ যাচ্ছে। ওকে, একটা আরএনএ যাচ্ছে।
এই আরএনএটাকে আমরা বলি mRNA বা মেসেঞ্জার আরএনএ। mRNA বা মেসেঞ্জার আরএনএ। এটা আমরা দেখবো সামনে যে এটার নাম কেন মেসেঞ্জার আরএনএ, বাট খেয়াল করে দেখো যেখানে মেসেঞ্জার আরএনএ এর সাথে টিআরএনএ নামে একটা হলো যে জিনিস হচ্ছে টিআরএনএ। এই টিআরএনএ এর পুনরূপ হচ্ছে ট্রান্সলেশন আরএনএ বা টিআরএনএ নামে আমরা চিনি। টিআরএনএ আসছে, খেয়াল করে দেখো যে টিআরএনএ এর উল্টা দিকে কি যুক্ত আছে বলতো, তোমরা চিনে গেছো, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড হলো যে আছে। খেয়াল করে দেখো যে অ্যামিনো অ্যাসিড গুলো একটা আরেকটার সাথে হলো যে যুক্ত হচ্ছে, একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে, লম্বা একটা সুতার মতো যুক্ত হচ্ছে। তাহলে রাইবোজোমের উল্টা পাশে হলো যে কি আসে, মেসেঞ্জার আরএনএ আসে। খেয়াল করে দেখো যে মেসেঞ্জার আরএনএ এর তিনটা করে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের সাথে একটা করে টিআরএনএ বসেছে, যার সাথে একটা করে কি যুক্ত আছে, অ্যামিনো অ্যাসিড যুক্ত আছে। তাহলে এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো যে মেসেঞ্জার আরএনএ তে তিনটা নিউক্লিওটাইডের জন্য প্রোটিনে একটা করে অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে। তো যে তিনটা নিউক্লিওটাইড একসাথে একটা প্রোটিন এর জন্য নেসেসারি ইনফরমেশন ক্যারি করে। কারণ খেয়াল করে দেখো যে মেসেঞ্জার আরএনএ তে যেভাবে হলো যে নিউক্লিওটাইড গুলো সাজানো আছে, ঠিক সেভাবে টিআরএনএ গুলো আসছে, ঠিক সেভাবে অ্যামিনো অ্যাসিড গুলো বসছে। তো তিনটা নিউক্লিওটাইড কে হলো যে একসাথে হলো যে কোডন বলা হয় বা ট্রিপলেট বলা হয়। ওকে, আচ্ছা। সো আমি তোমাদের একটা জিনিস দেখাই, এটা দেখে তোমরা পছন্দ করবা। সো খেয়াল করে দেখো যে এটা হচ্ছে কোডন চার্ট। আচ্ছা, এটা হচ্ছে কোডন চার্ট। মানে বেসিক্যালি তোমার তোমার এমআরএনএ যদি হলো যে তিনটা ইউরাসিল থাকে, তাহলে ওইটার জন্য যে টিআরএনএ টা এসে বসবে সেই এমআরএনএ এর সাথে, সেটা হলো যে কি ক্যারি করবে, সেইটা হচ্ছে একটা ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিড ক্যারি করবে। ওকে, তারপর মনে করো কোনোটাতে হলো যে সিইউ এরকম তিনটা নিউক্লিওটাইড অ্যাসিড, তাহলে সেটার জন্য যে টিআরএনএ টা আসবে সেইটাতে হলো যে একটা লিউসিন অ্যামিনো অ্যাসিড আসবে। আমি এটা এঁকে দেখাই, তাহলে তোমরা হলো যে বুঝবা। মনে করো এটা হচ্ছে আমাদের সেই রাইবোজোমটা। সো মনে করো আমাদের যে এমআরএনএ টা আসলো, আমাদের সেই এমআরএনএ টা জাস্ট 6 নিউক্লিওটাইড লম্বা। যদি এমনটা হয় না, ধরে নিলাম 6 নিউক্লিওটাইড লম্বা, সেখানে ইউ আছে এবং হলো যে সিইউ আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউ কোডন, এটা হচ্ছে সিইউ কোডন। সো এইটার জন্য যে টিআরএনএ টা আসবে, সেইটাতে থাকবে ফিনাইল অ্যামিনো অ্যাসিড, এবং এইটার জন্য যে টিআরএনএ টা আসবে সেটাতে থাকবে একটা লিউসিন অ্যামিনো অ্যাসিড। ওকে, সো দুইটা মিলে এরকম হলে যে দুইটা অ্যামিনো অ্যাসিডের একটা চেইন ফর্ম করবে এই মেসেঞ্জার আরএনএ এর এই অংশটুকুর জন্য। সিমিলার ভাবে এখানে যতগুলো আমরা কোডন দেখতেছি বা তিনটা নিউক্লিওটাইড একসাথে দেখতেছি, প্রত্যেকটার জন্য এরকম নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড আছে। আচ্ছা, সো এখন কথা হলো যে আমরা এটা খুব ভালো মতো বুঝছি কিনা। আমি আবারও বলি, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট যে এখানে রাইবোজোমে এমআরএনএ এসে বসে। ওকে, এমআরএনএ এসে বসে। সো এমআরএনএ এর মধ্যে তিনটা নিউক্লিওটাইডকে আমরা একসাথে বলি হলো যে কোডন বা ট্রিপলেট। আচ্ছা, তো এই তিনটা নিউক্লিওটাইডের সাথে টিআরএনএ যুক্ত থাকে। তিনটা নিউক্লিওটাইড মিলে নির্দিষ্ট কোডন তৈরি করে এবং নির্দিষ্ট কোডনের জন্য একটা নির্দিষ্ট টিআরএনএ এসে বসে, যার জন্য একটা অ্যামিনো অ্যাসিড থাকে। যেমন এখানে খেয়াল করে দেখো যে জিইউ এর জন্য ভিএল মানে ভ্যালিন নামে একটা অ্যামিনো অ্যাসিড বসছে। ওকে, ভ্যালিন নামে একটা অ্যামিনো অ্যাসিড বসছে। তাহলে খেয়াল করে দেখো এই এমআরএনএ টা যদি হলো যে 300 নিউক্লিওটাইড লম্বা হয়, তাহলে 300টা নিউক্লিওটাইড মানে 300/3, 100টা কোডন বা 100টা ট্রিপলেট। এইটার জন্য 100টা টিআরএনএ এসে বসবে, যারা 100টা অ্যামিনো অ্যাসিড ক্যারি করবে, এবং এই অ্যামিনো অ্যাসিড গুলা পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি করবে। সো অ্যাগেন, আমরা ক্লাসের শুরুর দিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা প্রোটিন গঠন করে। এই কথাটা একই সাথে সত্যি এবং মিথ্যা।
তো বেসিক্যালি যেটা হয় যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে অ্যাকচুয়ালি পলিপেপটাইড ফর্ম করে যেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের চেইন এবং এক বা একাধিক ওয়ান অর মোর পলিপেপটাইড মিলে একটা প্রোটিন ফর্ম করে। তো আলটিমেটলি পলিপেপটাইড তৈরি করা মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটিনটাই তৈরি হচ্ছে। আচ্ছা, কারণ খেয়াল করে দেখো যে এই এমআরএনএটা আসলে আসছে কোত্থেকে? এই এমআরএনএটা আসলে আসছে কোত্থেকে? আচ্ছা, আমি একটা ছবি আনি, এই ছবিটা দেখলে তোমাদের হলো যে ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, আচ্ছা, ছবিটা আমি পেয়ে গেছি। আমি জাস্ট অন্য জায়গায় একটু পেস্ট করি। আচ্ছা, এটা আমাদের খুব সুন্দর মতো বোঝায় যে ডিএনএ থেকে কিভাবে আসলে প্রোটিন তৈরি হচ্ছে। তো খেয়াল করে দেখো খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। আচ্ছা, সো ডিএনএ থেকে যেমন ডিএনএ তৈরি হইতে পারে, তেমনি ডিএনএ থেকে আরএনএও তৈরি হইতে পারে। এই আরএনএটাকে বলতেছি আমরা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। আচ্ছা, সো মেসেঞ্জার মানে কি? যে মেসেজ ক্যারি করে। সো এই এমআরএনএটা আসলে এই ডিএনএ এর মেসেজটা ক্যারি করতেছে। কারণ খেয়াল করে দেখো, মনে করো এই এমআরএনএটা হচ্ছে মনে করো জি, সি, ছিল না, ইউ, তারপর হচ্ছে টি, এভাবে ছিল। আচ্ছা, তার মানে এটা যদি জি, ইউ, টি হয়, তার মানে আমাদের অরিজিনাল ডিএনএটা কি জি এর সাথে সি ছিল, তারপর হচ্ছে ইউরাসিলের জায়গায় হলো যে এখানে জি ছিল, তারপর এখানে টি এর সাথে এ ছিল, তাই না? তার মানে আমরা যদি এমআরএনএটার যদি গঠন জানি, তার মানে আসলে আমরা ডিএনএটার এখানে কি আছে এটাও জানি, আবার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডে কি আছে এইটাও জানি আমরা, তাই না? আমরা জানি। তার মানে বেসিক্যালি আমরা যদি আরএনএ এর স্ট্রাকচারটা জানি, আমরা পুরো ডিএনএ এর স্ট্রাকচারটা আসলে জানি। আচ্ছা, তার মানে খেয়াল করে দেখো, তার মানে রাইবোজোমে আরএনএ যাওয়া যা জিনিস, রাইবোজোমে আসলে ডিএনএ এর ইনফরমেশনটাই কিন্তু ঘুরে ফিরে যাচ্ছে, জাস্ট একটু উল্টা পথে যাচ্ছে, বাট জিনিসটা একই। তোমরা বুঝতে পারছো জিনিসটা একই। সো খেয়াল করে দেখো, এই যে যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। যেহেতু পুরো ডিএনএটা নিউক্লিয়াস থেকে বের হতে পারে না, খুব বিশাল একটা মলিকিউল, সেজন্য এটার অনেকগুলো কপি যায়, অনেকগুলো এমআরএনএ, অনেকগুলো অনেক দিকে যায়, অনেকগুলো রাইবোজোমে যায়, যেটা হচ্ছে একসাথে কোটি কোটি এমআরএনএ কপি তৈরি, কোটি কোটি রাইবোজোমে একই প্রোটিন তৈরি হতে পারে। অ্যান্ড এই যে রাইবোজোমে আমাদের এই ডিএনএ ইনফরমেশনটা এমআরএনএ পৌঁছালে, সেখান থেকে টিআরএনএ ইউজ করে, যে দেখো টিআরএনএ তে বসে যাচ্ছে, টিআরএনএ বসে বসে উল্টা দিকে প্রোটিনও তৈরি হচ্ছে, একটা আরেকটার পর প্রোটিনও তৈরি হচ্ছে। সো এইভাবে আসলে আমাদের ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এন্ড এই জিনিসটা তো আমাদের পুরো বায়োলজি আন্ডারস্ট্যান্ডিং এর অনেক জিনিসকে আর কি সাপোর্ট করে। আচ্ছা, সো এখন তোমাদের জন্য হোম টাস্ক যেটা থাকবে, আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে কিভাবে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন কাজ করছে, বাট ইউটিউব থেকে তোমরা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ট্রান্সলেশন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো হলো যে অ্যানিমেশন ভিডিও দেখে নিবে, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে যেখানে কোনটা কি ভূমিকা রাখতেছে। বাট আমি তোমাদের মোটামুটি সবগুলা মেইন পয়েন্টের সাথে পরিচয় করে দিয়েছি যে কোনটা কি, তাহলে তোমরা আসলে এখন খুবই ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, তো এখন আমরা আশা করি বুঝতে পেরেছি যে কোডন কি। তো বেসিক্যালি ডিএনএ তে তিনটা নিউক্লিওটাইড বা এমআরএনএ তে যে তিনটা নিউক্লিওটাইড আছে, দুটো তো আসলে একই ইনফরমেশনই ক্যারি করে, কারণ একটা একটা পরিপূরক। এমআরএনএ তে যদি এ থাকে, তাহলে আমাদের কি হবে? তাহলে বলতো, তাহলে আমাদের আহ তাহলে আমাদের ডিএনএ তে কি থাকবে? টি থাকবে। এমআরএনএ তে মানে বুঝতেই পারতেছো যে এখানে আসলে যে কি হচ্ছে। আচ্ছা, তো বেসিক্যালি এই পুরা জিনিসটা খুব সুন্দর মতো কন্ট্রোল হয়। তো এখন দেখো যে এখানে স্টপ নামে একটা জিনিস আছে, এন্ড হলো যে স্টার্ট নামে একটা জিনিস আছে। আচ্ছা, সো
আমাদের পুরা mRNA-টাই যে হলো যে অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করবে এমনটা না। আমাদের এমন হতে পারে যে mRNA-টা হচ্ছে 500 নিউক্লিওটাইড লম্বা। আমাদের mRNA-টা হচ্ছে 500 নিউক্লিওটাইড লম্বা, বাট বাট আমাদের এখানে জাস্ট 100টা কোডন আছে, 100টা কোডন আছে, মানে 300টা নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি আমাদের হলো যে অ্যামিনো অ্যাসিড এর জন্য ইনফরমেশন ক্যারি করে। সো আগে কিছু এক্সট্রা নিউক্লিওটাইড থাকতে পারে, পরে কিছু এক্সট্রা নিউক্লিওটাইড থাকতে পারে, এটা নিয়ে সমস্যা নাই। বাট খেয়াল করে দেখো, একটা স্টার্ট বলে একটা জিনিস আছে, সো এটাকে আমরা বলি স্টার্ট কোডন। তো নিউক্লিওটাইডের যেখানে AUG থাকবে সেখান থেকে আসলে টিআরএনএ যুক্ত হয়ে কোডন বসানো শুরু করবে, ওকে? এবং AUG তৈরি করে মিথাইল অ্যামিনো অ্যাসিড। সো এই জন্য সবগুলা প্রোটিন আসলে এই এমইটি অ্যামিনো অ্যাসিড দিয়ে শুরু হয়, ওকে? এই জন্য এটাকে বলে স্টার্ট কোডন। এন্ড এই যে ইউএএ, ইউএজি, ইউজিএ এগুলো হচ্ছে স্টপ কোডন। এগুলো কোনো অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য দায়ী না, এগুলো কোনো অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য দায়ী না। জাস্ট যদি ইউএএ থাকে, ইউজিএ থাকে, তাহলে সেখানে যে অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়া বন্ধ হয়ে যায়, ওকে? সো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো যে আমি একটা জিনিস হলো যে ভুল বলছি শুরু থেকে, এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো যে আমি ভুলবশত বলে দিয়েছি যে হলো যে আরএনএ তে ইউরাসিল থাকে সাইটোসিলের জায়গায়। ভুল, এটা ভুল। তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আরএনএ তে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। তো এটা মেজর কোনো ভুল না, জাস্ট একটু খেয়াল রাখলে তোমাদের হয়ে যাবে। So, এখন তোমাদের কাজ হলো আমি যেহেতু তোমাদের হলো যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবকে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। এখন তোমাদের কাজ হলো যে ইউটিউব থেকে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, অ্যানিমেশন ভিডিওটা খুব ভালো মতো দেখে নাও, তাহলে তোমাদের এখানে যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা আরো ভালো মতো ক্লিয়ার হবে। তো আজকের ক্লাসটা আমাদের হলো যে বায়োমলিকুলের উপর ছিল। সো আমরা হলো যে খুব মেজর কয়েকটা বায়োমলিকুল দেখলাম এন্ড ডিএনএ আলটিমেটলি কিভাবে কাজ করে, কিভাবে ডিএনএ তৈরি হয়, এবং ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হয়, এবং আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়, মানে এই বায়োমলিকুল গুলো একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, এটা হলো যে আমরা দেখলাম, ওকে? ঠিক আছে। আচ্ছা, তোমরা আবারও খেয়াল করো, এটা তোমাদেরকে হলো যে একটু মনে রাখতে হবে। কারণ এটা খুবই আসলে মনে রাখার মতো বিষয় যে এই যে এখানে সাইটোসিনের বদলে আরএনএ তে ইউরাসিল থাকে না, বরং যেটা থাকে যে ডিএনএ তে এটিজিসি থাকে, এবং আরএনএ তে অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। জাস্ট শুধুমাত্র থাইমিনের জায়গায় হলো যে ইউরাসিল থাকে, ওকে? থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে, এটা স্লিপ অফ টাং হয়ে গেছে, এটা মনে রাখতে হবে, AUGC। সো তোমরা যদি দেখো যে ইউ আছে তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে আরএনএ, আর যদি দেখো যে টি আছে তাহলে সেটা হচ্ছে ডিএনএ। আচ্ছা, তো এটা তোমাদের আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সমস্যা তৈরি করেনি, জাস্ট হলো যে একটু দেখে নিবা। এন্ড আমি আবারও বললাম যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের আমি আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমাদেরকে যে সবগুলা মেজর জিনিস বুঝো, যে কিভাবে কি আসতে কার সাথে কি রিলেটেড এটা বুঝো, তোমাদেরকে জাস্ট হলো যে এখন ইউটিউবে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, অ্যানিমেশন ভিডিও দেখে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার হয়ে নিতে হবে। সো আমি এই রিলেটেড ভিডিও তোমাদেরকে হলো যে এই লিংক করে দিব টাস্ক হিসেবে, তোমরা সেখান থেকে দেখে আরেকটু ক্লিয়ার হয়ে নিতে পারবে। যেহেতু আমরা এই ভিডিওতে আমরা অনেকগুলো জিনিস একসাথে কভার করছি, তাই এটাতে আসলে আমরা খুব বেশি সময় দিতে পারছি না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে বই পড়ে হোক অথবা আরো ইউটিউব ভিডিও দেখে যেভাবে ক্লিয়ার করতে হবে, বাট আশা করি এই জিনিসটা দেখে তোমরা যে বুঝতে পেরেছো, ওকে? তাহলে চলো আমরা হলো একটা প্রবলেম সলভ করি, ওকে? সো মনে করো যে কোনো mRNA তে সেই 720টি নিউক্লিওটাইড আছে। তারপর 241, 242, 243 তম নিউক্লিওটাইড যথাক্রমে এ, ইউ, জি হলে এবং mRNA হতে সৃষ্ট পলিপেপটাইড
চেইন 73 অ্যামিনো অ্যাসিড লম্বা হলে mRNA এর কত শতাংশ নিউক্লিওটাইড কোনো অ্যামিনো অ্যাসিড এর জন্য দায়ী না। আচ্ছা, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা বুঝতে পেরেছো এটা কিভাবে সলভ করতে হবে। তো আমি একটু বলে দিই। তো দেখো যে আমি তোমাদেরকে কোডন চার্ট একটা জিনিস বলেছি, সেটা হলো যে এই যে AUG স্টার্ট কোডন নামে একটা জিনিসের কথা বলছি। সেটা হলো যে আমাদের নিউক্লিওটাইড যত ইচ্ছে তত লম্বা হইতে পারে। আমাদের নিউক্লিওটাইডটা বিশাল লম্বা হতে পারে এবং আমাদের নিউক্লিওটাইডে যতগুলো ইচ্ছে ততগুলো নিউক্লিওটাইড থাকতে পারে। বাট যতক্ষণ পর্যন্ত আমাদের নিউক্লিওটাইডের সিকোয়েন্সটা এরকম না হচ্ছে, AUG না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে অ্যামিনো অ্যাসিড এর জন্য হলো যে টিআরএনএ বসা শুরু করবে না। আচ্ছা, সো মনে করো যে আমাদের কোনো একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে এরকম, মনে করো যে ইউ ইউ ইউ, তারপর AUC, তারপর AUG, UAC, UAA। আচ্ছা, তাহলে তোমরা একটু বলো তো চিন্তা করে এই কোডন চার্টটা দেখে যে এইখান থেকে আসলে কোন কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে একটা হলো যে পেপটাইড চেইন তৈরি হবে। সো খেয়াল করে দেখো যে এইখানে আমাদের স্টার্ট কোডনটা হচ্ছে মাঝামাঝি, AUG হচ্ছে এইখানে, এর আগে ইউ 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 আছে, AUC আছে। তো তোমরা যদি চার্টটা খেয়াল করো, ইউ 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 এর জন্য ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিড এসে বসার কথা। তারপর হচ্ছে AUC এর জন্য এই যে এই অ্যামিনো অ্যাসিডটা এসে বসার কথা। বাট যেহেতু এটা স্টার্ট কোডনের আগে আছে, AUG এর আগে আছে, তাহলে এদের জন্য কোনো অ্যামিনো অ্যাসিড বসবে না। জাস্ট AUG এর জন্য MET অ্যামিনো অ্যাসিড বসবে। তারপর UAC এর জন্য টাইরোসিন অ্যামিনো অ্যাসিড বসবে। এন্ড UAA স্টপ হওয়ার জন্য এখানে এসে আমাদের ট্রান্সক্রিপশন স্টপ হয়ে যাবে। সো এখানে আমাদের 15টা নিউক্লিওটাইড থাকবে, এখানে কোডন আছে আসলে 2টা, এবং এখান থেকে MET মিথাইল টাইরোসিন ডাইপেপটাইড তৈরি হবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদেরকে স্টার্ট কোডনটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে এবং স্টপ কোডনটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। সেখানে খেয়াল করে দেখো যে আমাদের স্টার্ট কোডনটা, আমাদের এই কোশ্চেনে স্টার্ট কোডনটা 241, 242, 243 তম নিউক্লিওটাইড দিয়ে আসে। তাহলে 1 থেকে 240 যে নিউক্লিওটাইড গুলো আছে, মানে প্রথম 240টা যে নিউক্লিওটাইড আছে তারা কোনো অ্যামিনো অ্যাসিডের জন্য দায়ী না। আচ্ছা, এন্ড খেয়াল করে দেখো যে আমাদের পলিপেপটাইড চেইনটা 73 অ্যামিনো অ্যাসিড লম্বা। সো 73 অ্যামিনো অ্যাসিডের জন্য কোডন লাগবে কয়টা? 3টা। তাহলে নিউক্লিওটাইড লাগবে কয়টা? 43 গুণ 3টা, তাহলে আমাদের লাগতেছে কয়টা? 219টা। তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিডের জন্য নো অ্যামিনো অ্যাসিড নিউক্লিওটাইড কতগুলা? 720 মাইনাস 219, তাই না? 501টা। তাহলে আমাদের অ্যামিনো অ্যাসিডের জন্য দায়ী না এমন নিউক্লিওটাইড কত? 501 থেকে কোনো অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে না। টোটাল 720 ইনটু 100%। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের হলো যে অলিম্পিয়াডে আসতে পারে। সো এগুলো তোমাদেরকে ভালো মতো সলভ করতে পারতে হবে, এই ক্যালকুলেশন গুলো। এন্ড এই ক্যালকুলেশন গুলো আমরা আমাদের এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা কত ভালো মতো বুঝি, কত ভালো মতো আয়ত্ত করতে পারছি, তার উপর এই ধরনের ম্যাথ গুলো আমরা সলভ করতে পারবো কিনা সেটা ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, ওকে। সো এখন এখন আমরা হচ্ছে দেখবো যে এতক্ষণ আমরা কষ্ট করে পড়লাম যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখলাম। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, যাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএটা রাইবোজোমে যায়। তারপর রাইবোজোমে এমআরএনএ এর সাথে টিআরএনএ এসে বসে, এবং টিআরএনএ এর সাথে কি অ্যামিনো অ্যাসিড এসে বসে। তো এমআরএনএ তে আমাদের হলো যে স্টার্ট কোডন থেকে শুরু করে কোডনগুলো যেভাবে বসানো থাকে, স্টার্ট কোডন থেকে কোডনগুলো সেভাবে বসানো থাকে, সেই কোডনের জন্য দায়ী টিআরএনএ গুলো ঠিক সেম অর্ডারে এসে বসে, এবং যে অর্ডারে আমাদের ইনফরমেশন ডিএনএ তে ছিল সেম অর্ডারে ইনফরমেশন এমআরএনএ থাকে, সেম অর্ডারে টিআরএনএ গুলো বসে, সেম অর্ডারে আমাদের হচ্ছে অ্যামিনো অ্যাসিড গুলো বসে। তো ডিএনএ তে আমাদের যে সিকোয়েন্স ছিল ঠিক সেম সিকোয়েন্স ফলো করে আমাদের হলো যে অ্যামিনো অ্যাসিড গুলো হলো যে টিআরএনএ এর সাহায্যে পরপর বসে এবং সেম সিকোয়েন্স অনুযায়ী অ্যামিনো অ্যাসিড তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে ইনফরমেশন মেনটেন করে প্রোটিন তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আসলে আমরা দেই নাই, সেটা হচ্ছে যে প্রোটিন কেন গুরুত্বপূর্ণ? Why is protein important? প্রোটিন কেন আমাদের বডির, আমাদের সেলের অন্যতম গুরুত্বপূর্ণ মলিকিউল? আচ্ছা, তো এখানে বেশ কয়েকটা অ্যান্সার আছে। সেটা হলো
যে প্রোটিন হচ্ছে আমাদের স্ট্রাকচারে খুবই ইম্পর্টেন্ট, কেননা আমাদের সেলের মোটামুটি কাঠামো প্রোটিন দিয়ে তৈরি আসে। আমাদের অর্গানেল গুলোর মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে। তারপর আমাদের ডিএনএ গুলাকে স্ট্রাকচারে তারপর তাদেরকে স্টেবিলাইজ করতে প্রোটিন হেল্প করে। ওকে, তো এগুলো হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। এগুলো হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন যারা হচ্ছে কিনা আমাদের বডিকে শেপ দান করে, আমাদের বডির গঠনে সাহায্য করে। ওটা একটা স্পেশাল টাইপের প্রোটিনের নাম তোমরা শুনেছো, সবাই শুনেছো, সেটা হচ্ছে এনজাইম। এনজাইম এক ধরনের প্রোটিন, এবং এরা হচ্ছে আমাদের সেলের মধ্যে যত ধরনের রিয়াকশন আছে সব ধরনের রিয়াকশন কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে? এরা হচ্ছে রিয়াকশনকে ফাস্ট অথবা স্লো করতে পারে। ওকে, তারপর মনে করো রিয়াকশনের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারে। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। রিয়াকশন টেম্পারেচার কন্ট্রোল করতে পারে কিরকম? মনে করো যে প্রকৃতিতে কোনো একটা রিয়াকশন 200°C তাপমাত্রায় ঘটে। ওকে, বাট আমাদের বডির অ্যাভারেজ টেম্পারেচার কত? আমাদের বডির অ্যাভারেজ টেম্পারেচার 37°C না? তো এখন ঠিক সেই সেম রিয়াকশনটা আমাদের বডির মধ্যে যদি ঘটানো হয়, তাহলে সেটা ঘটতে তো 200°C তাপমাত্রা লাগে এমনি এমনি। কিন্তু এনজাইম যেটা করে সেটা হলো সেই রিয়াকশনটাকে 200°C তাপমাত্রায় না ঘটে, সেটাকে হলো যে 37°C তাপমাত্রায় ঘটানোর চেষ্টা করে। এবং এটা কিভাবে কাজ করে সেটা হলো যে, মনে করো যে কোনো একটা রিয়াকশন হতে 500 জুল এনার্জি লাগে। এই এনার্জিটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। মানে কোনো একটা রিয়াকশন সংঘটিত হতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। মনে করো কোনো একটা রিয়াকশন সংঘটিত হতে যত বেশি এনার্জি লাগে সেটা তত বেশি তাপমাত্রায় ঘটবে, কেননা তাপমাত্রা থেকেই তো তাপ বা এনার্জিটা আসে। এখন এনজাইম যেটা করে এই অ্যাক্টিভেশন এনার্জিটা কমায় আনে। মনে করো 500 জুল ছিল, সেটাকে কমায় 300 জুলে এনে ফেললো। তখন সেটা হলো যে অনেক কম টেম্পারেচার, যেমন আমাদের বডি টেম্পারেচার মানে মোটামুটি 20 থেকে 37°C রেঞ্জেই হতে পারে, বা 20 থেকে 40°C রেঞ্জে হতে পারে। সো এনজাইমের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা রিয়াকশনকে ফাস্ট বা স্লো করতে পারে এন্ড রিয়াকশনের টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, সো এখন আমরা এনজাইমের একটা ছবি দেখি। সো এটা হচ্ছে, দেখো, একটা এনজাইম। তো এখানে সুতার মতো বা অ্যারো যেগুলো আছে এগুলো হলো আসলে হলো যে পলিপেপটাইড চেন। এই যে সুতার মতো যেগুলো আছে সুতার মতো যেগুলো আছে এগুলো হচ্ছে পলিপেপটাইড চেন। ওকে, পলিপেপটাইড চেন। তো বেসিক্যালি যেটা হয় যে আমাদের এমআরএনএ থেকে যে পলিপেপটাইড চেনটা যে তৈরি হয়, পলিপেপটাইড চেনটা অনেক সিম্পল একটা সুতার মতো হয়। ওকে, বাট অনেকগুলো পলিপেপটাইড চেন নিজেদের অনুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণের মাধ্যমে, নিজেদের মধ্যে ইন্টারাকশনের মাধ্যমে এরা হচ্ছে একটা প্যাঁচানো একটা শেপ ধারণ করে, এবং এই প্যাঁচানো শেপ ধারণ করার ফলেই পলিপেপটাইড চেনটা আসলে এনজাইম হিসেবে কাজ করতে পারে। এই প্যাঁচানো শেপটা ধারণ করার ফলে এনজাইম চেনটা কাজ করতে পারে। তো পলিপেপটাইড গুলা ভাঁজ হয়, তারপর নিজেদের মধ্যে প্যাঁচানো যায়। তো এটাকে বলে হল যে ফোল্ডিং। ওকে, এটাকে বলা হচ্ছে ফোল্ডিং। তো পলিপেপটাইড গুলা ফোল্ডিং হওয়ার মাধ্যমেই আসলে এনজাইম এ ফর্ম হয়ে যায়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এখানে চেনগুলোর মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বলের কারণে তারা আসলে এইভাবে ফোল্ড হতে পেরেছে। আমরা যদি টেম্পারেচার যদি খুব বেশি বাড়াই দেই, তাহলে এনজাইমের বিভিন্ন পার্টের মধ্যে যে এই যে আকর্ষণ বলগুলা যে আছে, এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যেগুলো আছে, যেগুলোর কারণে আমাদের এনজাইমটা ফোল্ড হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকটা সোজা হয়ে যায়, এন্ড সেগুলো আবার পলিপেপটাইড চেনে পরিণত হয়। তো এটাকে আমরা বলি ডিন্যাচুরেশন। তো এই কারণে বেশি তাপমাত্রায় আসলে আমাদের প্রোটিনগুলোর মধ্যবর্তী এই যে আকর্ষণ বল যেগুলো আছে, এই যে ফোল্ডিং যেটা আছে, মানে পলিপেপটাইড চেনগুলোর মধ্যে আকর্ষণ বলের কারণে আসলে তারা বিভিন্নভাবে নিজেদের মধ্যে পেঁচায় যায়, যে প্রোটিন ফর্মটা ধারণ করে, বাট সেই ফর্মটা বেশি তাপমাত্রা নষ্ট হয়ে যায়, সেটাকে বলে ডিন্যাচুরেশন। এই জন্য প্রোটিন হচ্ছে বেশি তাপমাত্রায় কাজ করে, এবং প্রোটিন হচ্ছে বেশি তাপমাত্রায় পলিপেপটাইড চেন হিসেবে ডিন্যাচার করে, তখন সেটার কোনো প্রোটিন হিসেবে কাজ করতে পারে না, এটা নষ্ট হয়ে যায়। জিনিসটা অনেকটা এরকম যে মনে করো যে একটা গাড়ির মধ্যে তো অনেকগুলো পার্টস আছে, তাই না? তো প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদা আলাদা ভাবে
কোনো কাজ করতে পারে না, প্রত্যেকটা পার্টস যখন একসাথে যুক্ত হয়ে যায় তখন সে গাড়ি হিসেবে চলতে পারে। সিমিলার ভাবে পলিপেপটাইড চেইনটাকে হলো যে আমরা গাড়ির পার্টস হিসেবে চিন্তা করতে পারি, এবং অনেকগুলা পার্টস, অনেকগুলা মেজর মেজর পার্টস যখন একসাথে নিজেদের মধ্যে ভালো মতো বসে যায়, নিজেদের মধ্যে একসাথে কাজ করে, তখন তাদেরকে আমরা গাড়ি নাম দিই। সেভাবে পলিপেপটাইড, অনেকগুলো পলিপেপটাইড চেইন একসাথে নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ ভাবে কাজ করে, একজন একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে, তারপর তারা বিভিন্নভাবে ভাঁজ হয়, বিভিন্নভাবে পেঁচায় যায়, সেখান থেকে তারা হচ্ছে এই যে এনজাইমের যে রূপটা, এনজাইম সেই রূপটা ধারণ করে। আচ্ছা, সো এনজাইম নিয়ে তো আমরা অনেক কথাই বললাম যে এনজাইম কিভাবে কাজ করে, তারপর এনজাইম আসলে কেন নষ্ট হয়ে যায় এটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখি যে এনজাইম কিভাবে কাজ করে। আচ্ছা, সো এনজাইমের কাজ করার জন্য একটা মডেল আছে। আমরা যেমন ডিএনএ গঠন ডাবল হেলিক্স মডেল দিয়ে ব্যাখ্যা করেছিলাম, তেমনি এনজাইমের কাজ করার ধরনটা ব্যাখ্যা করা হয় ইনডিউসড ফিট মডেল দিয়ে। আচ্ছা, ইনডিউসড ফিট মডেল। আচ্ছা, তো আমি হলো যে ইনডিউসড ফিট মডেলের একটা ছবি আনি, তাহলে তোমরা হলো যে বুঝতে পারবে। সো এইটা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। সো খেয়াল করে দেখো যে এখানে ডায়াগ্রাম দিয়ে হলো যে আমাদের এনজাইমটাকে বোঝানো হয়েছে। এখানে ডায়াগ্রামটা দিয়ে আমাদের এনজাইমের শেপ বোঝানো হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এনজাইম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এনজাইম। আচ্ছা, সো এনজাইমের সাথে যে যুক্ত হয় সে হচ্ছে সাবস্ট্রেট। আচ্ছা, সাবস্ট্রেটটা কি আর একটু হলো যে ভালো মতো বুঝাই। সো বেসিক্যালি যে আমাদের বডিতে হলো যে হাইড্রোজেন পারঅক্সাইড নামে কিছু বিষাক্ত যৌগ উৎপন্ন হয়, যেটা ক্যাটালেস নামক এনজাইমের সহায়তায় ভেঙে হাইড্রোজেন আর হলো যে অক্সিজেনে পরিণত হয় বা হাইড্রোজেনের পানিতে পরিণত হয়। সো এখানে খেয়াল করে দেখো যে ক্যাটালস কি, ক্যাটালস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এর উপর বিক্রিয়া করছে। ক্যাটালস কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে ঠিক সেভাবে সে অর্থে বিক্রিয়া করে না, বরং ক্যাটালেস এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের যে পুরো যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হতে সাহায্য করছে। তো এখানে H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে আমাদের হচ্ছে ক্যাটালাইজার সাবস্ট্রেট। ওকে, তো বেসিক্যালি এনজাইম যাকে বিক্রিয়া করতে সাহায্য করে সে হচ্ছে সাবস্ট্রেট, এন্ড বিক্রিয়া করতে সাহায্য করার জন্য প্রথমে আমাদের সাবস্ট্রেটটাকে আমাদের এনজাইমের সাথে যুক্ত হয়ে যায়। সো এনজাইমের যে জায়গায়, এনজাইমে কোনো না কোনো জায়গায় তো আমাদের এই সাবস্ট্রেটটা এসে যুক্ত হবে, বসবে। সো যে জায়গায় আমাদের সাবস্ট্রেট এসে বসে সেটাকে আমরা বলেছি অ্যাক্টিভ সাইট। ওকে, এন্ড সাবস্ট্রেটটা যখন এনজাইমের সাথে এসে যুক্ত হয় তখন এনজাইমের আকারটা এমনভাবে চেঞ্জ হয়ে যায় যেটা আমাদের সাবস্ট্রেটটা এনজাইমের সাথে খুব ভালোভাবে বন্ড করতে পারে, খুব ভালোভাবে তো সে বসতে পারে। মোট কথা সাবস্ট্রেটের সাথে যুক্ত হওয়ার সময় এনজাইমটা নিজের শেপটাকে অ্যাডজাস্ট করে, এনজাইম অ্যাডজাস্ট ইটস শেপ, এন্ড এনজাইম এবং সাবস্ট্রেটের একটা যৌগ অস্থায়ী একটা যৌগ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ক্রিয়েট হয়। ওকে, তারপর এখানে এনজাইমটা এই সাবস্ট্রেটটাকে ওর যে প্রোডাক্টে পরিণত করতে হেল্প করে। মানে ক্যাটালজের সাথে যখন হলো যে হাইড্রোজেন পারঅক্সাইড যখন যুক্ত হয় ক্যাটালজের হাইড্রোজেন পারঅক্সাইড কমপ্লেক্স তৈরি হয়, তখন এনজাইমের কিছু বৈশিষ্ট্যের জন্য এই ক্যাটালিস্টটা সহজে হাইড্রোজেন অক্সিজেন বা হাইড্রোজেন আর পানি বা অক্সিজেনের পানিতে পরিণত হতে পারে। তো তখন খুব সহজে সাবস্ট্রেটটা প্রোডাক্টে পরিণত হয়। এমনি কিন্তু সাবস্ট্রেটের প্রোডাক্টে পরিণত হওয়া কষ্টকর ছিল, বাট এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হওয়া তুলনামূলক সহজ। তারপর প্রোডাক্টটা বের হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি সাবস্ট্রেট থেকে সরাসরি প্রোডাক্ট তৈরি হওয়ার জায়গায় এনজাইমের সহায়তায় আমাদের সাবস্ট্রেট থেকে প্রোডাক্টটা তৈরি হইলো, এন্ড এনজাইমটা এনজাইমের মতোই থেকে গেল। এনজাইমটা তখন আবার নতুন সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে এন্ড সেইভাবে হলো যে কাজ করতে থাকবে। ওকে, সো এই যে আমাদের এনজাইমটা যে সাবস্ট্রেটের সাথে যুক্ত হলো এটাকে বলা হয় ইনডিউসড ফিট মডেল। আচ্ছা, তো আমি হলো যে তোমাদেরকে হলো যে অ্যাক্টিভ সাইটের হলো যে একটা ছবি দেখাই। আমি তোমাদেরকে হলো যে অ্যাক্টিভ সাইটের একটা ছবি দেখাই। খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের আসল একটা এনজাইমের একটা 3D ছবি। আচ্ছা, তো দেখো এখানে একটা খাঁজের মতো আছে, এই যে এখানে একটা খাঁজের মতো আছে, তাই না? এখানে একটা খাঁজের মতো আছে যেখানে হলো যে একটা যৌগ এসে বসতে পারে। সো এইটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সাইট। ওকে, তো এখন দেখবো যে এনজাইম তো কাজ করবে, ভালো কথা, বাট এনজাইমের কাজ করার কিছু সার্টেন জিনিস দিয়ে কন্ট্রোল হয়। এনজাইমের অ্যাক্টিভিটি কিছু হলো সার্টেন জিনিস দিয়ে কন্ট্রোল হয়, যার মধ্যে একটা আছে টেম্পারেচার,
একটা আছে পিএইচ, একটা আছে স্যালিনিটি, তারপর একটা আছে কি, একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এনজাইম, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অ্যান্ড ইনহিবিটরস। ইনহিবিটর কি এটা আমি সামনে আলোচনা করবো, জাস্ট আপাতত তোমাদেরকে বলে রাখি ইনহিবিটর দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে কম্পিটিটিভ, আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ। আচ্ছা, সো আমি তোমাদেরকে বলি প্রথমে খুব সিম্পল দুটো জিনিস দিয়ে বলি, কনসেন্ট্রেশন অফ এনজাইম আর কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট নিয়ে কথা বলি। সো এনজাইমের কনসেন্ট্রেশন বাড়ালে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়বে। বাট এমন যদি হয় যে এনজাইমই বেশি সাবস্ট্রেটই কম, তাহলে তো এনজাইমরা তো হলো যে ফাঁকা ফাঁকা বসে থাকবে, তারা তো যুক্ত হওয়ার মতো কোনো সাবস্ট্রেট পাবে না, তাই না? তো তখন কিন্তু এনজাইমের কনসেন্ট্রেশন খুব বেশি বাড়ালে এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু বাড়ে না। আচ্ছা, তারপর মনে করো আমি উল্টা কাজটা করতেছি, যে আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়াই দিচ্ছি বাট এনজাইম আমি খুব বেশি রাখছি না। তো তখন কি হবে? তখন তো আমাদের এনজাইমটা তার সর্বোচ্চ এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, সাবস্ট্রেট তখন উল্টা বাইন্ড করার মতো কোনো এনজাইম পাবে না। তো একটা সার্টেন লিমিটের পর আমাদের হলো যে সাবস্ট্রেটের অ্যামাউন্টটা বাড়াই দিলেও আমাদের আসলে এনজাইমের রিঅ্যাক্টিভিটি বাড়ে না। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে হলো যে তোমাদের জিনিসটা ভালো মতো আইডিয়া হবে। সো দেখো, আচ্ছা, সো দেখো যে রিঅ্যাকশন রেট মানে কি, রেট মানে হচ্ছে কতগুলো বিক্রিয়া হচ্ছে। তো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমি যতটুকু বাড়াচ্ছি, একটা সার্টেন লিমিট পর্যন্ত আমাদের সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে আমাদের রিঅ্যাকশন রেটটাও কিন্তু বাড়তেছে। বাট দেখো যে অনেক বেশি বাড়ায় ফেলে একটা সার্টেন লিমিটের পর, এইখানে আর কোনো হলো যে ফ্রি এনজাইম নাই, সব এনজাইম গুলো সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে গেছে, এই জন্য তখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালেও আমার রিঅ্যাকশন রেটটা মানে আমাদের হলো যে সাবস্ট্রেট প্রোডাক্টের তৈরি হওয়ার হারটা বাড়ে না। কেন বাড়ে না? তখন আমাদের সবগুলো এনজাইমই তো হলো যে অলরেডি সাবস্ট্রেটের উপর কাজ করতেছে। তো এই কারণে অতিরিক্ত সাবস্ট্রেট গুলো তো নিজে নিজে এনজাইমের হেল্প ছাড়া প্রোডাক্টে যাইতে পারবে না, তো তখন আর বাড়ে না। আচ্ছা, ওকে, তারপর খেয়াল করে দেখো যে টেম্পারেচার, পিএইচ এবং স্যালিনিটি মানে হচ্ছে লবণাক্ততা, কনসেন্ট্রেশন অফ NaCl মানে কত বেশি লবণ আছে। সো প্রতিটা এনজাইম একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা নির্দিষ্ট পিএইচ এবং একটা নির্দিষ্ট লবণের ঘনত্বে খুব ভালো কাজ করে। আচ্ছা, পিএইচ বলতে কি যারা জানো না, যারা একদম ছোট বাচ্চা তাদের জন্য বলি যে পিএইচ বলতে বোঝায় কনসেন্ট্রেশন অফ অ্যাসিড অথবা কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। পিএইচ বলতে বোঝায় কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। প্রত্যেকটা এনজাইম হলো যে একটা সার্টেন টেম্পারেচার, সার্টেন পিএইচ, সার্টেন স্যালিনিটিতে ভালো কাজ করে, যেটাকে আমরা বলি অপটিমাম পিএইচ। সো এনজাইম works best at optimum levels. তো এই অপটিমাম লেভেলটা কিরকম? তোমরা গেস করতে পারছো যে আমাদের বডি টেম্পারেচার যেহেতু 37, তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হলো যে এনজাইমগুলো সব থেকে ভালো কাজ করবে। তাহলে আমাদের অপটিমাম টেম্পারেচার ফর এনজাইমস হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, পিএইচ হচ্ছে 7 এবং লো স্যালিনিটি হচ্ছে অপটিমাম স্যালিনিটি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো যে আমি তোমাদেরকে পেপসিন নামে একটা এনজাইমের সাথে আমি হলো যে একটা পরিচয় করাই দিব। ওকে, পেপসিন এনজাইম। সো পেপসিন এনজাইম কোথায় থাকে? পেপসিন এনজাইম হচ্ছে আমাদের স্টোমাক বা পাকস্থলীতে থাকে, এবং সে কি করে? সে হচ্ছে প্রোটিন ভেঙে হলো যে অ্যামিনো অ্যাসিড বানায়। এটা নিয়ে আমরা পরে পড়বো। খেয়াল করে দেখো যে আমাদের যে পাকস্থলীটা আছে, পাকস্থলী আছে, এই পাকস্থলীটা খুব বাজেভাবে আঁকালাম, বাট এই পাকস্থলীতে কি হয়? পাকস্থলীতে হলো যে খাবার হজম হয়। তোমরা খুব ভালো করে জানো যে পাকস্থলীতে অনেক অ্যাসিড থাকে। সো পাকস্থলীতে অ্যাসিড বেশি থাকার কারণে এর পিএইচ অনেক কম। সো একটু আগে আমি বলে আসলাম যে এনজাইমের জন্য অপটিমাম পিএইচ হচ্ছে 7, বাট এটা তোমরা জানবা, যারা জানো না তারা জানো যে আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীতে অপটিমাম পিএইচ হচ্ছে 2। তাহলে সেখানে কি পেপসিন কি কাজ করবে না? কাজ করবে। ইনফ্যাক্ট পাকস্থলীতে আহ আমাদের পেপসিন এনজাইমের জন্য অপটিমাম পিএইচ হচ্ছে 2। তো কোন এনজাইমটা কোথায় কাজ করছে, কি ধরনের কাজ করছে, তার উপর তার অপটিমাম পিএইচ আসলে ডিপেন্ড করে।
তো যেহেতু পেপসিন হলো যে অম্লীয় পরিবেশে অ্যাসিডিক এনভায়রনমেন্টে থাকে, তাহলে তার অপটিমাম পিএইচ অনেক কম। আবার যে সকল এনজাইম হচ্ছে বেসিক পরিবেশে, ক্ষারযুক্ত পরিবেশে কাজ করে, তাদের অপটিমাম পিএইচ অনেক বেশি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা তাহলে অপটিমাম পিএইচ, অপটিমাম টেম্পারেচার নিয়ে আইডিয়া করলাম, বাট সাধারণত অনেক কম পিএইচ মানে অনেক খুব বেশি অ্যাসিডিক মিডিয়ামে বা খুব বেশি টেম্পারেচারে বেশিরভাগ এনজাইম আসলে কাজ করে না। কারণ আমি তখন যেটা বললাম, তখন এনজাইমটার হলো যে যেই শেপটা ছিল সেইটা নষ্ট হয়ে যায়, ডিন্যাচুরেশন হয়ে যায়। আমরা ডিন্যাচুরেশন কি দেখেছি, আমাদের এই প্রোটিনের গঠনগুলো নষ্ট হয়ে যায়, সেটা পলিপেপটাইডে পরিণত হয়ে যায়। আর পলিপেপটাইডে পরিণত যখন হয়ে যায়, তখন তার কোনো অ্যাক্টিভ সাইট থাকে না। এই যে এইভাবে পেঁচানো কুচানো হওয়ার কারণে, এভাবে একটা একটা শেপ ফর্ম হওয়ার কারণে তার মধ্যে অ্যাক্টিভ সাইট ক্রিয়েট হয়। বাট পলিপেপটাইড চেইনে কোনো অ্যাক্টিভ সাইট থাকে না। এনজাইম থেকে যখনই নষ্ট হয়ে পলিপেপটাইড চেইনে পরিণত হবে, তখন অ্যাক্টিভ সাইট থাকে না, তখন সেটা এনজাইম হিসেবে কাজ করতে পারে না। আচ্ছা, এরপরে আমরা দেখব কম্পিটিটিভ ইনহিবিশন আর নন কম্পিটিটিভ ইনহিবিশন, আমাদের আজকের ক্লাসের শেষ দুইটা টপিক। সো তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো যে এখানে জিনিসটা কি হচ্ছে। ওকে, ওকে। সো এটা দেখো, এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ ইনহিবিশন। ওকে, তো মনে করো কোন একটা এনজাইম দুই ধরনের মলিকিউলের সাথে যুক্ত হইতে পারে। ওকে, যার মধ্যে একটা হচ্ছে সাবস্ট্রেট, যে হচ্ছে এনজাইমের সাথে যুক্ত হয়ে, এই যে ইন্ডাস্ট্রিড মডেল অনুসারে প্রোডাক্টে পরিণত হবে। ওকে, আরেক ধরনের মলিকিউল আছে যেটা হচ্ছে ইনহিবিটর। ইনহিবিটর শব্দটা আসে ইনহিবিট থেকে, যার বাংলা অর্থ হচ্ছে বাধা দেওয়া, কোনো একটা জিনিসকে কাজ না করতে দেওয়া। তো কোনো একটা এনজাইমের ক্ষেত্রে যদি শুধু সাবস্ট্রেট থাকে, তাহলে সাবস্ট্রেটগুলো তো অবশ্যই এনজাইমের সাথে যুক্ত হবে, সমস্যা নাই। বাট সাবস্ট্রেটের আশেপাশে যদি ইনহিবিটর থাকে, তাহলে তখন এনজাইমে ইনহিবিটরগুলো আগে আগে বসে যায়। তো এনজাইমের অ্যাক্টিভ সাইটে যখন হলো যে ইনহিবিটর যখন বসে যাবে, তখন হলো যে সাবস্ট্রেট তো আর বসতে পারবে না, তাই না? তখন সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হতে পারবে না, তখন কোনো রিয়াকশনে হবে না। তো এইভাবে যদি কোনো একটা ইনহিবিটর অণু যদি সরাসরি অ্যাক্টিভ সাইটে বসে যায়, তাহলে সেটাকে আমরা বলি কম্পিটিটিভ ইনহিবিশন। সো কম্পিটিটিভ ইনহিবিশন এটাকে আমরা কেন বলছি, কারণ তখন আমাদের যে সাবস্ট্রেটটা আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এনজাইমের সাথে বিক্রিয়ায় হেল্প নিবে, এনজাইম যেটাকে বিক্রিয়া করিয়ে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট বানাবে, সেইটার সাথে আরেকটা অণু বসার জন্য প্রতিযোগিতা করছে। সাবস্ট্রেটকে ইনহিবিটরের সাথে প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে অ্যাক্টিভ সাইটের জায়গা দখল নিতে হয়। তো এটাকে বলে কম্পিটিটিভ ইনহিবিশন। আচ্ছা, ওকে। সো খেয়াল করে দেখো যে কম্পিটিটিভ ইনহিবিশন দূর করার উপায় কি। মনে করো যে আমাদের কাছে যে সাবস্ট্রেটটা আছে সেইটা সংখ্যায় অনেক কম আছে, ইনহিবিটর অনেক বেশি আছে, তাহলে ইনহিবিটরের অ্যাক্টিভ সাইটে বসার চান্স বেশি, তাই না? ইনহিবিটরের অ্যাক্টিভ সাইটে বসার চান্স বেশি, তাহলে আমাদের ইনহিবিটরের কনসেন্ট্রেশন বেশি হলে সাবস্ট্রেট বেল পাবে না, সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে বসতে পারবে না, তাই না? বাট এমন যদি হয় যে ইফ উই ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট, আমরা যদি সাবস্ট্রেটের সংখ্যা অনেক বেশি বাড়াই দিই, সাবস্ট্রেটের নাম্বার অনেক বেশি বাড়াই দিই, তখন বেশিরভাগ জায়গায় হচ্ছে যে সাবস্ট্রেট দখল করবে। বেশিরভাগ জায়গায় যখন সাবস্ট্রেট দখল করবে, তখন এনজাইম সাবস্ট্রেটের সাথে বেশি বেশি বসবে, তখন এনজাইমটা সাবস্ট্রেটের উপর বেশি বেশি কাজ করতে পারবে, তখন সাবস্ট্রেটের বেশি বেশি প্রোডাক্টে পরিণত হতে পারবে। তো আলটিমেটলি তখন আমাদের যে রিয়াকশনটা হলো যে ইনক্রিজ করবে। তো এই জন্য খেয়াল করে দেখো এই ছবিটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, যে যখন আমরা কম্পিটিটিভ ইনহিবিটর এর ক্ষেত্রে যখন আমরা কাজ করতেছি, তখন আমাদের যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা যদি আমরা বাড়াই দিই, তাহলে রেট অফ রিয়াকশনটা কিন্তু হলো যে বেড়ে দেয়। ওকে, ওকে। আরেক টাইপের ইনহিবিশন আছে, যেটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশন, এবং এটা হচ্ছে আরো ডেঞ্জারাস। ওকে, তো এইখানে আমাদের যে ইনহিবিটরটা আছে, আমাদের সেই ইনহিবিটরটা অ্যাক্টিভ সাইটে বসে না, সেটা হচ্ছে অন্য একটা সাইটে বসে। কিছু কিছু এনজাইমে অ্যাক্টিভ সাইট বাদেও আরো কিছু বসার জায়গা থাকে, যাদেরকে আমরা বলি অ্যালোস্টেরিক সাইট।
ওকে, অ্যালোস্টেরিক সাইট। সো এই ইনহিবিটর যখন এই অ্যালোস্টেরিক সাইটে বসে যায় তখন এই এনজাইমটার শেপ কিছুটা চেঞ্জ হয়ে যায়, এবং শেপটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে অ্যাক্টিভ সাইটটা চেঞ্জ হয়ে যায়। অ্যাক্টিভ সাইটটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেখানে সাবস্ট্রেটটা বুঝতে পারে না, ফলে এনজাইমটা রিঅ্যাকশনের হেল্প করতে পারে না, তাই না? আচ্ছা, সো এইটাকে বলে নন কম্পিটিটিভ ইনহিবিশন। তো নন কম্পিটিটিভ ইনহিবিশন বলার কারণ হলো কেননা এখানে সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইট নিয়ে বসার জন্য ইনহিবিটরের সাথে কম্পিটিশন করতে হয় না, কারণ ইনহিবিটর বসে তো অ্যাক্টিভ সাইটই গায়েব হয়ে যায়, সাবস্ট্রেট বসবে কোথায়? তো দেখো, নন কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে নিচেরটা। তো নন কম্পিটিটিভ ইনহিবিশনে তুমি হলো যে সাবস্ট্রেটের অ্যামাউন্ট যতই বাড়াও না কেন, তোমার আসলে আলটিমেটলি তোমার লাভ নাই, তোমার হলো যে খুব বেশি রিঅ্যাকশন রেট বাড়বে না, কেননা তুমি তো অ্যাক্টিভ সাইটই তো হারাই ফেলতেছো। তাহলে তোমার এখানে আসলে যতক্ষণ না তুমি ইনহিবিটরটা সরাচ্ছ নন কম্পিটিটিভ ইনহিবিশন থেকে, ততক্ষণ পর্যন্ত আসলে তোমার এনজাইমটা তুমি ফেরত পাবে না, তোমার হচ্ছে রিঅ্যাকশন রেটটা তোমার হলো যে বাড়বে না। বুঝা গেছে? আচ্ছা, সো এই গেল আমাদের হলো যে এনজাইম গুলা। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা হলো যে ক্যাম্পবেল বায়োলজি থেকে এই এনজাইম এনজাইম এর যে কথাবার্তা গুলো আমি যেগুলো বললাম, এগুলো খুব সুন্দর মতো লেখা আছে, বুঝছো? তো তোমরা যদি ক্যাম্পবেল বায়োলজি থেকে যদি হলো যে একবার পুরো জিনিসটা যদি হলো যে পড়ে ফেলো, পুরো জিনিসটা যদি একবার হলো যে পড়ে ফেলো, তাহলে তাহলে কিন্তু হলো যে তোমাদের এনজাইম সংক্রান্ত ধারণাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা আজকে যা যা বললাম সবকিছু ক্যাম্পবেল বায়োলজি থেকে পড়তে পারো। এটা আপনাদের কাজ দিলাম যে তোমরা হচ্ছে এই যে এনজাইম পোর্শনটা অবশ্যই ক্যাম্পবেল বায়োলজি থেকে পড়ে নিবে। এন্ড এটা আমি তোমাদের এই ক্লাসের মধ্যে আমি হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল হিসেবে আমি হলো যে দিয়ে দিব যে কোন পোর্শনটুকু পড়তে হবে। তো আশা করি আজকের ক্লাসটা পড়ে তোমরা হচ্ছে খুবই বেসিক একটা ক্লাস ছিল, অনেক বেসিক জিনিস নিয়ে আইডিয়া পেয়েছো। যারা জানতে না তারা হলো যে জানলা, এন্ড যারা জানা আশা করি তাদের কিছু কিছু জিনিসের ধারণা আরো ক্লিয়ার হয়েছে। সো আমি হলো যে এই ক্লাসের হলো যে প্র্যাকটিস শিট এন্ড বাদ বাকি সবকিছু আমি হলো যে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে খুব ভালো মতো প্র্যাকটিস করে ফেলতে পারবে। ওকে, ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক।